প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব সিপিসির সর্বশেষ তিনটি টপিক। প্রথমেই টপিক 10। এখানে আছে রিভিশন, অ্যাপিল রিভিশন অ্যান্ড রিভিউ। আপিল, রিভিশন ও রিভিউ সংক্রান্ত তিনটি টপিকের কম্বিনেশনে একটি টপিক করা হয়েছে। তো আশা করি সবকিছু ঠিক আছে। আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি বোঝার চেষ্টা করবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে যথারীতি হাত উত্তোলন করে আমাকে প্রশ্ন করতে পারবেন। তো প্রথম প্রশ্ন, যে আপিল হচ্ছে মূল মোকদ্দমার ধারাবাহিকতা, সংক্ষেপে আলোচনা করুন। এই প্রশ্নটার উত্তর প্রথমে আমরা দেখব। তাহলে আপিল মূল মোকদ্দমার ধারাবাহিকতা। মূল মোকদ্দমা মানে যে মোকদ্দমা প্রথমে ফাইলিং হলো বা শুট, শুট থেকে একটা রায় হলো, ফার্স্ট জাজমেন্ট। এই ফার্স্ট জাজমেন্টের বা রায়ের কোনো পক্ষ যদি রাজি না থাকে, মানে সংক্ষুব্ধ হয়, যে মেনে নিতে পারছেন না যে এই নিম্ন আদালতের রায় আমার পছন্দ না, তাহলে তিনি উচ্চ আদালতে আপিল করতে পারেন। তো যদি আপিল করা হয়, আপিলে যে আবার আরেকটা রায় আসবে, তো আপিলের রায় পরিবর্তন হতে পারে বা আগের রায়টা বহাল থাকতে পারে। তাই বলা হচ্ছে যে এই আপিলটা হচ্ছে মূল মোকদ্দমারই একটা ধারাবাহিকতা। আপিল কোনো নতুন ফ্রেশ কোনো কিছু নয়। এটা হচ্ছে এই লাইনের মূল বক্তব্য। মানে আপিলের মাধ্যমে নতুন মামলার সৃষ্টি হয় না, বরং মূল মামলারই সিদ্ধান্তকে পরিবর্তনের জন্য আপিল করা হয়। তো এই কথাটাই প্রথমে বলেছি যে আপিল কি। আপিল হলো উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের সিদ্ধান্তের বিচারিক পর্যালোচনা। অন্যভাবে বলা যায়, নিম্ন আদালতের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত বা সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিকার স্বরূপ সংশ্লিষ্ট উচ্চ আদালতে দাখিলকৃত আবেদনই হলো আপিল। তাহলে আপিলের দুইটি সংজ্ঞা অলরেডি হয়ে গেল দেওয়া। আপিলে উচ্চ আদালত নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখতে পারেন, বাতিল করতে পারেন, পরিবর্তন করতে পারেন বা সংশোধন করতে পারেন। এই হয়ে গেল আপিলের সংজ্ঞা। এরপরে আমরা চলে যাব যেটাকে ব্যাখ্যা করতে বলেছে, যে আপিল হচ্ছে মূল মোকদ্দমার ধারাবাহিকতা। এই যে লাইন, এই লাইনটা আবার ইংরেজিতেও দিতে পারে, যে অ্যাপিল ইজ এ কন্টিনিউশন অফ দ্য মেন শুট, বা অ্যাপিল ইজ দ্য সাবসিকুয়েন্ট প্রসিডিং অফ দ্য মেন শুট। একই কথা, ইংরেজিতেও আসতে পারে, বাংলা আসতে পারে। তো নিম্নে আলোচ্য বিবৃতির যথার্থতা নিরূপণের মাধ্যমে বিষয়টি আলোচনা করা হলো। দেওয়ানি কার্যবিধি 1908 ধারা 96 থেকে 112 এবং আদেশ 41 থেকে 45 এর বিধিসমূহে আপিল সংক্রান্ত বিধানসমূহ বর্ণিত হয়েছে। তো আপিল কোথায় কোথায় আছে, আপিলের বিধানগুলো, সেগুলো ধারা এবং আদেশে আমি দেখিয়ে দিলাম। কোন দেওয়ানি মূল মামলা আরম্ভ হয় এখতিয়ারভুক্ত আদালতের সেরেস্তার দ্বারের নিকট আর্জি দায়েরের মাধ্যমে। দেখবেন যে একটা মামলার প্রথমেই আর্জি দাখিল করলে মামলাটা শুরু হয়। কোথায় দাখিল করতে হয়? সেরেস্তায়। মানে সিভিল মামলা ফাইলিং কিভাবে শুরু হয় সেটা বলা হচ্ছে। এবং সমাপ্তি ঘটে মামলাটির বিজয়ী পক্ষকে প্রতিকার প্রদান করে ডিক্রি প্রস্তুতের মাধ্যমে। তাহলে তার মানে শেষ হবে, যদি ডিক্রি হয়, মামলায় রায় হয়, তাহলে ডিক্রি প্রস্তুতের মাধ্যমে এটার পরিসমাপ্তি ঘটে। তাহলে একটা মামলা পূর্ণাঙ্গভাবে শেষ হয়েছে, সকল স্টেপ পার হয়েছে, এবং সে মামলাটা যদি মাঝখানে খারিজ হয়ে যায় তাহলে এটা পূর্ণাঙ্গ লাভ করে না। কিন্তু যদি একটা মামলায় ডিক্রি হয় তাহলে এই মামলাটা পূর্ণাঙ্গ প্রসিডিউর পার করে। আচ্ছা, এখন ডিক্রি দিলে সেটা ফাইনাল ডিসিশন চলে আসলো রায়ের পরেই। অর্থাৎ একটি দেওয়ানে মূল মামলা প্রয়োজনীয় ধাপগুলোর মাধ্যমে অগ্রসর হয়, যা অবশ্যই একটি ধারাবাহিক প্রক্রিয়া। তাহলে দেখেন, আমি প্রথমে একটা যে মামলা যে চলে এটা যে একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটা আমি স্ট্যান্ড করার চেষ্টা করছি আমার বক্তব্যের মাধ্যমে। যে মামলা ধারাবাহিক ভাবে চলে বিভিন্ন স্টেপে। প্রথমে মামলা ফাইলিং করা হয়, ফাইলিং এর পর সমন দেওয়া হয়, এডি ফেরত আসে, সমন ফেরত আসে, তারপরে লিখিত জবাবের জন্য থাকে। লিখিত জবাব 2-3 ডেটের মধ্যে যদি না দেয় তাহলে একতরফা হয়ে যায়। আর যদি লিখিত জবাব দেয় তাহলে মামলা দোতরফা হয়, তখন মামলা চলে যায় হচ্ছে এডিআর এ। এডিআর এর জন্য 2-1টা ডেট থাকে। তারপরে চলে যায় মামলা এইচডির, সরি, ইস্যু গঠনের জন্য।
ইস্যু গঠনের পরে হচ্ছে 30 ধারা তদবির থাকে, যেটা আবিষ্কার। তারপরে মামলা চলে যায় এইচডি, এইচডির পরে পিএইচ, পিএইচ এর পরে পিএইচ, এইভাবে মামলা শেষ হয়। তো এটা পুরোটাই হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া, একটার পরে আরেকটা চলতে থাকে। এই ধারাবাহিক প্রক্রিয়া ডিক্রি প্রস্তুতের মাধ্যমে সমাপ্তি ঘটলেও তা মামলার চূড়ান্ত পরিণতি নয়। মিলন ভাই বলেন। স্যার ক্লাসের ভিতরে অল্প একটু ডিস্টার্ব করলাম স্যার। স্যার এই যে এই 30 ধারা তদবির এই সম্পর্কে অল্প একটু যদি বলতেন তাহলে একটু ভালো হতো স্যার। 30 ধারার তরবির হচ্ছে আবিষ্কার। মনে করেন বাদী পক্ষ দিয়েছে আর্জি, বিবাদী পক্ষ জি। দিয়েছে হচ্ছে লিখিত জবাব। কারণ জি। বাদীর আর্জি এবং লিখিত জবাবের ভিত্তিতে একটা ইস্যু গঠন করবেন, এক বা একাধিক ইস্যু গঠন করা হবে। ইস্যু গঠনের জি। পূর্বে 30 ধারা তদবিরে বেশ কিছু আসে, তার মধ্যে বাদীকে বলা হয় যে আপনি আরো কিছু দিবেন কিনা, বা আপনি আর্জি সংশোধন করবেন কিনা। বিবাদীকে বলা হয় আপনি আরো কোনো কিছু যুক্ত করবেন কিনা, বা লিখিত জবাব সংশোধন করবেন কিনা, বা আপনি এই কোর্টের যে ইস্যু গঠন, এই ইস্যু গঠনে হেল্প করার জন্য কোনো প্রশ্নমালা দাখিল করবেন কিনা। এটাকে বলে 30 ধারা তদবির। জি। জি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক আচ্ছা, ইউ। বিচারিক আদালতের প্রস্তুতকৃত ডিক্রি দ্বারা ক্ষতিগ্রস্ত বা সংক্ষুব্ধ পক্ষ ডিক্রিটির বিরুদ্ধে সংশ্লিষ্ট এখতিয়ারসম্পন্ন উচ্চ আদালতে প্রতিকার চাইতে পারে। তাহলে ডিক্রি দিয়ে দিলে কিন্তু সেটা শেষ হয়ে যায় না, কারণ নিম্ন আদালতের ডিক্রি কিন্তু ফাইনাল কোনো কিছু না। এর বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে। তার মানে মনে করেন যে এই একটা 7 তলা বিল্ডিং, আমি 4 তলায় এসে থেমে গেলাম, তো 4 তলায় শেষ না, আরো উপরে ওঠার সুযোগ আছে, সিঁড়ি বেয়ে হোক বা লিফটে দিয়ে হোক। তার মানে এই ডিক্রি, নিম্ন আদালত ডিক্রি দিল, এটা কিন্তু শেষ না, ওই আদালতের শেষ প্রক্রিয়া, কিন্তু এর উপরেও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে। তার মানে ধারাবাহিক প্রক্রিয়ার সমাপ্তি কিন্তু, যদিও মনে হচ্ছে যে ডিক্রির মাধ্যমে হচ্ছে, কিন্তু এটা চূড়ান্ত না, মানে ফাইনাল না। কারণ এরপরেও আরো উচ্চ আদালতে গিয়ে ডিসিশন নেওয়া যেতে পারে। তাহলে বিচারিক আদালতের প্রস্তুতকৃত ডিক্রি দ্বারা ক্ষতিগ্রস্ত বা সংক্ষুব্ধ পক্ষ কর্তৃক প্রার্থিত এমন প্রতিকার যে আইনসঙ্গত পদক্ষেপের মাধ্যমে আরম্ভ হয়, তাই আপিল। আপিলের সংজ্ঞা উপরে বলেছি, ওই কথাটাই আরো একটু বিস্তারিত এখানে বলার চেষ্টা করা হয়েছে। তাহলে আপিল কিভাবে করে সেটা, এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিকার হলো ডিক্রিটির জাবেদা নকল সংযুক্ত করে মেমোরান্ডাম অফ আপিল প্রস্তুত করে আইনজীবীর মাধ্যমে আপিল দায়ের করা। উক্তরূপে আপিল দায়েরের মাধ্যমে নতুন কোনো কজ অব অ্যাকশনের সৃষ্টি হয় না, বরং মূল মামলার কজ অব অ্যাকশন এবং বিচারিক বিষয় আপিল কার্যক্রমে অভিন্ন থাকে। তাহলে যেহেতু কোনো নতুন কজ অব অ্যাকশন সৃষ্টি হচ্ছে না, তাই এটা নতুন কোনো কিছু নয়, বরং যখনই আপিল দায়ের করা হবে তখন এলসিআর তলব করা হয়, নিম্ন আদালতের নথি তলব করা হয়। নিম্ন আদালতের নথি কেন তলব করা হয়? কারণ ওইটা থেকেই তো সৃষ্টি হয়েছে, এটা মানে উদ্ভব হয়েছে যে মামলা থেকে, সেই মূল মামলাটাকে এখানে অ্যাটাচ করে দেওয়া হয় আপিলে। তাহলে এই আপিলটা আসলে মূল মামলা থেকেই তৈরি হওয়া একটা কিছু, এটা নতুন কোনো কিছু নয়, কারণ নতুন কজ অফ অ্যাকশন নাই, তার মানে এটা নতুন ফ্রেশ কোনো কিছু নয়। ফলে যখন বিচারিক আদালতের মূল মামলার কার্যক্রমের সম্পূর্ণ নথি আপিল আদালতে আসে, একটু আগে যেটা বললাম এলসিআর, তখন ধারা 107 এর বিধান সাপেক্ষে আপিল আদালত এখতিয়ার প্রয়োগ করে নথিতে সংরক্ষিত প্লিডিংস, প্লিডিংস বলতে আর্জি এবং লিখিত জবাব উভয়কেই বোঝাচ্ছে, এবং সাক্ষ্য মানে ডকুমেন্টারি যে এভিডেন্স উভয় পক্ষ দিয়েছে সেটা, এবং মৌখিক যে বক্তব্য দিয়েছে, এবং অন্যান্য দলিল আদি ইত্যাদি পর্যালোচনা করে এবং উক্ত পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্ত প্রদান করে আপিল আদালত। এবার আমরা কেসলতে যাব। কেসলা বলছে শ্যামসুন্দর দিগড় বনাম রাম কুমার দিগড় 2001 সালের মামলায় ভারতের সুপ্রিম কোর্ট মন্তব্য করেন যে আপিল মূল মামলার একটি ধারাবাহিকতা এবং মূল মামলার সিদ্ধান্ত আপিলে চূড়ান্ত রূপ লাভ করে। তাহলে চূড়ান্ত রূপ লাভ করছে আপিলের মাধ্যমে, নিম্ন আদালতের ডিগ্রির মাধ্যমে নয়। ফলে সেক্ষেত্রে আপিল দায়ের করা হয়, ফলে যে ক্ষেত্রে আপিল দায়ের করা হয় সেখানে মূল মামলার রায়ে প্রদত্ত ডিক্রি স্থগিত করা বাঞ্ছনীয় হয়ে পড়ে। মানে মূল আদালতের যে ডিক্রি দিয়েছে সেটা আর কি করা যায় না, জারি করা যায় না, সেটা স্থগিত থাকে যতক্ষণ না আপিল মামলার সিদ্ধান্ত আসে।
তাহলে উক্ত স্থগিতাদেশ মানে স্থগিতের যে আদেশ সেটা ততক্ষণ বলবৎ থাকবে যতক্ষণ না আপিলটি নিষ্পত্তি হচ্ছে না। মহিউদ্দিন ভাই বলেছেন দিং ও গল কি একই কথা? গল বলে, হ্যাঁ, গং। দিং এবং গং একই কথা। দিং মানে দিগড়, গং মানে এখানে মানে প্লুরাল, আদার্স। এন্ড আদার্স মানে দ্বিগড়, মানে আরো আছে বলতে একই কথা। হ্যাঁ, আপনার বক্তব্য যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে একই কথা। এরপর আমরা কনক্লুশনে যাব। তাহলে এই মামলা, এই প্রশ্নের উত্তরে এই যে কেস ল, এই কেস লটা দেওয়াটা কি বাধ্যতামূলক? কারণ কেস ল না দিলে আপনি নম্বর পাবেন না, কারণ এখানে ধারা বা আদেশে খুব একটা কিছু নাই। তাই এটা বানিয়ে লিখতে হচ্ছে এবং আমাদের কেস লয়ের হেল্প নিতে হচ্ছে। উপরোক্ত আলোচনায় দেখা যায় যে ডিক্রি প্রস্তুতের মাধ্যমে আপাত দৃষ্টিতে কোনো মূল মামলা সমাপ্তি ঘটে না বলে মনে হলেও তা মামলার চূড়ান্ত পরিণতি নয়। আচ্ছা, ডিক্রি প্রস্তুতের মাধ্যমে আপাত দৃষ্টিতে কোনো মূল মামলা সমাপ্তি ঘটে বলে মনে হলো, মনে হচ্ছে যে ডিক্রি পেয়ে গেছি, মামলা শেষ। যে ডিক্রি পেলে সে তো খুব মজায় আছে। কিন্তু অপরপক্ষ যদি আপিল করে দেয় তাহলে মজা বা আনন্দ শেষ। আবার উকিল ফি দিতে হবে, আবার শুনানি করতে হবে, আবার ঝামেলাই, মানে ঝুলে থাকলো মামলা। হলেও তা মামলা চূড়ান্ত পরিণত নয়। এ কথা এর আগে বলেছি, কিন্তু এবার ফাইনাল স্টেটমেন্ট দিচ্ছি বা কনক্লুশন করছি, তা একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছি। বরং সংক্ষুব্ধ পক্ষ কর্তৃক আপিল দায়েরের মাধ্যমে মূল মামলার ধারাবাহিক প্রক্রিয়ায় আরেকটি ধাপ যুক্ত হয়। তাহলে দেখেন, আমি এটা প্রমাণের চেষ্টা করছি যে মূল মামলা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, আপিলও এই ধারাবাহিক প্রক্রিয়ার একটা ধাপ। তাহলে কি আমার বক্তব্য প্রমাণ হয়ে গেল? অতএব বলা যায় যে আপিলে পরিচালিত আপিল আদালতের কার্যক্রম ভিন্ন কিছু নয়, বরং মূল মোকদ্দমার ধারাবাহিকতা। আচ্ছা, এখানে দেখেন একটা শব্দ আছে, আমি এটা রেড হাইলাইট করছি, আপিলে। এখানে আপিলের পরে আপনারা আপিল কথাটা না লিখে লেখেন আপিল আদালতে পরিচালিত। এই আপিল আদালতে লিখলে এই সেন্টেন্সটা আরো চমৎকার হচ্ছে। আপিল আদালতের ক্ষমতা ও কার্যাবলী। আপিল আদালতের ক্ষমতা আছে হচ্ছে ধারা 107-এ, কোনো মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা। নিম্ন আদালত চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারলো না, তাই আপিল আদালতে চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে হবে। তারপরে কোনো মোকদ্দমা পুনরায় প্রেরণ করা। পুনরায় প্রেরণ ব্র্যাকেটে লিখে নিতে পারেন রিমান্ড। পুনরায় প্রেরণকে সিভিল কোডের ভাষায় রিমান্ড বলা হয়, মানে নিম্ন আদালতে আবার প্রেরণ করে দিতে পারে। বিচার্য বিষয় গঠন এবং সেগুলো বিচারের জন্য প্রেরণ করা। তার মানে রিমান্ডে পাঠাবে, কিন্তু বিচার্য বিষয়ের মধ্যে যদি ভুল থাকে, নিম্ন আদালত ভুল করে, তাহলে আপিল আদালত বিচার্য বিষয়গুলো ঠিকভাবে গঠন করে দিবেন এবং আবার পাঠাই দিবেন রিমান্ডে, আবার সাক্ষ্য প্রমাণ নেওয়ার জন্য। অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা অথবা গ্রহণের নির্দেশ দেওয়া। আদালত, উচ্চ আদালত চাইলে, আপিল আদালত চাইলে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ নিতে পারে, পিডাব্লিউ ডিডাব্লিউ নিতে পারেন, এবং নিজে না নিয়ে আবার নিম্ন আদালতকেও নির্দেশ দিতে পারেন যে আরো কিছু সাক্ষ্য নেওয়া হোক। এই চারটা বেসিক বিষয়, এগুলোই বিস্তারিত ক খ গ ঘ আলোচনা করা হয়েছে। এখানে ধারা উল্লেখ করা হয়েছে, আদেশ উল্লেখ করা হয়েছে, বিধি উল্লেখ করা হয়েছে। এগুলো আপনারা পড়ে নেবেন, যদি বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করবেন, আমি বুঝিয়ে দেব। তাছাড়া এই সেম টপিকের উপরে ব্যাচ ওয়ানের ভিডিও আছে, সেই লিঙ্কও আপনাদের দিয়ে দেওয়া আছে। সেই ভিডিও দেখেও যদি বুঝতে সমস্যা হয় প্রশ্ন করলে আমি আলাদাভাবে বুঝিয়ে দেব। আজকে 3টা টপিক যেহেতু শেষ করব, তা আমি বেসিক জিনিসগুলোকেই আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে বলা হচ্ছে, আপনি কি মনে করেন সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়? তার মানে সকল ডিগ্রি আপিল যোগ্য কিনা। বোঝাই যাচ্ছে সকল ডিগ্রি আপিল যোগ্য নয়। আমাদের 96 ধারা পড়লেই বোঝা যায় যে 96 ধারায় 3টি উপধারা আছে, এই 3টি উপধারার মধ্যেই কিন্তু বোঝা যায়। আমরা এমসিকিউ এর যে নোট আছে সেখানে সংক্ষিপ্ত ভাবে কিন্তু একটা আমরা ছকের মধ্যেই পড়েছিলাম। কি পড়েছিলাম? একে বলা হচ্ছে অত্র কার্যবিধির কোনো কোনো অংশে অথবা বর্তমানে প্রচলিত অন্য কোনো আইনে স্পষ্টত নিষেধ না থাকলে, মানে যদি বলা হয় যে এই ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে না, এরকম যদি নিষেধ না থাকে তাহলে
মূল এখতিয়ার সম্পন্ন কোনো আদালতের সকল প্রকার ডিক্রির বিরুদ্ধে আপিল শ্রবণের ক্ষমতা সম্পন্ন আদালতে আপিল দায়ের করা যাবে। তার মানে নিষেধ না থাকলে সকল ডিক্রি আপিলযোগ্য। এটা হচ্ছে মূল স্টেটমেন্ট এই বক্তব্যের, মানে এই 1 নম্বর পয়েন্টের। 2 নম্বর উপধারে বলা হচ্ছে একতরফা মূল ডিক্রি হতেও আপিল দায়ের করা যাবে। তার মানে এক্সপার্টে যে ডিক্রি বা একতরফা ডিক্রি সেটার বিরুদ্ধে আপিল চলে। 3 নম্বরে তাহলে 1 আর 2 আপিল চলবে, আর 3 নম্বরে আপিল চলবে না। 3 নম্বরে কি বলছে? পক্ষগণের সম্মতিতে প্রদত্ত ডিক্রি অর্থাৎ স্থলে সূত্রে বা সম্মতি সূচক বা আপোষমূলক ডিক্রি হতে আপিল দায়ের করা যাবে না। তার মানে উভয় পক্ষ মিলে যে সিদ্ধান্ত নিয়েছে, যেটাকে সোলেনামা বলে, উভয় পক্ষ বলে যে হ্যাঁ আমরা দুই পক্ষ আমরা পরস্পরের সাথে পরামর্শ করে আমরা মেনে নিয়েছি, একটা সোলের ডিক্রিতে উভয় পক্ষের বাদী এবং বিবাদীগণের স্বাক্ষর থাকে, বাদী এবং বিবাদীগণের অ্যাডভোকেটের স্বাক্ষর থাকে, এবং সেটা আদালতে দাখিল করা হয়। আদালতের এখানে কিচ্ছু করার থাকে না। যদি সেটা ন্যায়সঙ্গত হয়, আইনসম্মত হয়, তাহলে আদালত সেইটাকেই অ্যাজ এ পার্ট অফ ডিক্রি হিসাবে ডিক্লেয়ার করেন, শুধু যে হ্যাঁ যেটা সোলে দাখিল করা হলো সেটাই ডিক্রির একটা অংশ হিসাবে ঘোষণা করেন, এবং এটাই ডিক্রি হিসাবে কার্যকর হয়ে যায়। তো যেহেতু উভয় পক্ষ মিলে আপনারা করেছেন, তাহলে এই ডিক্রির তো কোনো সংক্ষুব্ধ পক্ষ থাকার কথা নাই, কারণ দুই পক্ষের তো সম্মতিতেই হয়েছে। এই কারণে এখানে কোনো সংক্ষুব্ধ পক্ষ থাকে না, দুই পক্ষই জিতে যায়, উইন উইন সিচুয়েশন, কেউ হারে না। তাই এই সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে না। তাহলে সকল ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে প্রথমে বলছে, মানে দোতরফা। 1 নম্বর পয়েন্টে দোতরফা ডিক্রি কথা বলা হচ্ছে, 2 নম্বর পয়েন্টে একতরফা ডিক্রি কথা বলা হচ্ছে, আর 3 নম্বর পয়েন্টে সোলে ডিক্রি কথা বলা হচ্ছে। তাহলে 1 এবং 2 আপিল চলবে, 3 আপিল চলবে না, এই হচ্ছে মূল বক্তব্য। আপিল গ্রহণের ক্ষেত্রে জেলা জজের আর্থিক এখতিয়ারের সীমা কত? আপিল দায়েরের ক্ষেত্রে জেলা জজের সীমা হচ্ছে 5 কোটি টাকা পর্যন্ত। 5 কোটি টাকার উপরে চলে গেলে সেইটা আর জেলা জজ নিতে পারবেন না, সেটা হাইকোর্টে যেতে হবে। এটা কোথায় আছে? দ্য আদালত আইন 1800 দেওয়ানি আদালত আইন 1887 সংশোধনী হয়েছে 2021-এ। এর 21-এর 1-এর খতে আছে। জেলা জজ আদালতে আপিল দায়েরের পদ্ধতিটা কি, এটা বলা আছে। এই একটু আগে যে আইনের কথা বললাম, 21-এর 1-এর খ এবং 21-এর 2-এ আছে। মামলার মূল্যবান 5 কোটি টাকা পর্যন্ত হলে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ আদালত প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল দায়ের করা যাবে। এক্ষেত্রে তামাদি আইন এর প্রথম তফসিলের 152 অনুচ্ছেদের বিধান মতে ডিক্রি প্রচারের 30 দিনের মধ্যে জেলা জজ আদালতে দেওয়ানি আপিল দায়ের করতে হবে। তাহলে এখানে তামাদির বিধানটা বলে দিলাম, মানে এখানে পদ্ধতি বলেছে, তাই তামাদের বিধানটা দেওয়াটা প্রাসঙ্গিক হয়ে যায়, দিলে ভালো হয়। এগুলো 2 নম্বরের জন্য আসতে পারে। মেমোরান্ডাম অফ আপিলের আবশ্যকীয় উপাদানগুলো কি কি? এটা সংক্ষেপে বলা হয় আপিলের মেমো। তাহলে একটা মেমোতে কি কি থাকবে সেটা আমরা কোথায় পাবো? আদেশ 41-এর বিধি 1 এবং 2-এ। দেওয়ানি আপিলের স্মারক। তাহলে মেমোরান্ডামের বাংলা কি? স্মারক। তাহলে দেওয়ানি আপিল স্মারক আকারে বা মেমো আকারে আদালতে রুজু করতে হবে। রুজু মানে দায়ের বা ফাইলিং। প্রত্যেক আপিলে স্বাক্ষর করবে আপিলকারী বা তার উকিল। আপিলের স্মারকলিপির সাথে একটি করে ডিক্রি বা রায়ের জাবেদা নকল প্রদান করতে হবে। দেওয়ানি আপিলের মেমোতে কোনো একটি কারণ উল্লেখ না করলে শুনানিকালে তা উপস্থাপন করা যাবে শুধুমাত্র আপিল আদালতের অনুমতি সাপেক্ষে। যেমন একটা প্রাসঙ্গিক জিনিস মনে পড়ে গেল, বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজশাহী, রাজস্ব মানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এর আদালত, মানে রাজস্ব বিভাগ যেটা, সেইটা রাজশাহীতে আছে, বিভাগীয় একটা কমিশন। তো নওগাঁ থেকে একটা আপিল মামলা আমার কাছে আসছে, সেটা আমি প্রায় 6 মাস হয়ে গেল। আমি দ্বিতীয় ডেটে জবাব দিয়েছি আপিলের, মানে লিখিত যুক্তিতর্ক দাখিল করেছি। শুনানির জন্য শুধু আপিলকারী পক্ষ ডেট নিতেই আছে। 3-4টা ডেট অলরেডি নিয়ে ফেলেছেন। গত ডেট এখানে যিনি ম্যাজিস্ট্রেট আছেন তিনি
নিজে থেকেই শুনানি করতে পারেনি তার মিটিং এর কারণে। আমাদের আরেকটা ডেট দিয়েছে, ঈদের পরে 8 তারিখে ডেট আছে, 8/4। আচ্ছা, তো এই যে 4 নম্বর পয়েন্টের সাথে খুব মিলে যায়। কি হয়েছে? আপিলের মেমো, তার এই মামলাটা হচ্ছে এসিল্যান্ড নওগাঁ সদর এর মামলা। সেখান থেকে আমার মক্কেল এই মামলা এসিল্যান্ডের কাছে জিতে যান। তারপরে তারা এডিসি রেভিনিউ নওগাঁ কোর্টে যান, এডিসি রেভিনিউ নওগাঁ কোর্টেও আমার মক্কেল জিতে যান। তারপরে তারা আবার এই রাজশাহী বিভাগীয় যে অতিরিক্ত কমিশন আছে সেই আদালতে এসে আবার আপিল করেছে। এই আপিলে তারা যে আপিলটা দিয়েছে, আপিলের মেমোতে যা যা আছে, এই যে কারণ উল্লেখ না করলে, তো যারা যা যা কারণ উল্লেখ করেছে এর পরেও তারা আবার গত ডেটে আরেকটা লিখিত আর্গুমেন্ট দিয়েছে আপিলকারী। তো লিখিত আর্গুমেন্টের সাথে তাদের যে মেমো, এর মানে বলতে গেলে 50% মিলবে না পয়েন্ট, মানে নতুন পয়েন্ট নিয়ে আসছে, পুরাতন পয়েন্ট কিছু বাদ দিয়েছে। তো এইটা তো আইনে আছে, আমি আগামী দিন এই আইনটা দেখিয়ে দিব যে তারা এই বেশি নিয়ে আসতে পারবে না, আদালত অনুমতি না দিলে এটা আসবে না। তারা আপিল করার সময় এটা কেন যুক্ত করলো না, এবং তারপরে শুনানির কাছে অতিরিক্ত নিয়ে আসছে। আপিল আদালত যদি অনুমতি না দেয় এই বিষয়ে তারা কথাই বলতে পারবে না, বা কথা বললেও তাদের খুব একটা লাভ হবে না। তাই তাদের উচিত ছিল আপিল করার সময় সতর্কভাবে মেমোটা রেডি করা। তার মানে তাদের মেমোতে অনেক দুর্বলতা আছে। আমি আশা করছি এখানেও আমরা জিতে যাব, কারণ বিগত 2টা কোর্টে আমরা যেহেতু জিতেছি, এই কোর্টেও জিতবো। এবং আমি যে আর্গুমেন্ট দিয়েছি অনেক স্ট্রং ভাবে আর্গুমেন্ট দিয়েছি, আমার যে জানা জায়গা সেটা সিনিয়রকে দেখিয়েও আমি দিয়েছি। সিনিয়র খুব একটা যুক্ত করেননি, আমারটা ওকে করে দিয়েছেন। তো এই পয়েন্ট পড়ে আমার মনে পড়ে গেল যে আপিল করার সময় সতর্কভাবে আপিল করতে হবে, মেমোতে সব পয়েন্টগুলো, রিজনস বা গ্রাউন্ডস গুলো নিয়ে আসতে হবে। নতুন গ্রাউন্ডস আনতে গেলে তখন কিন্তু শেষ হবে না। ওরা যদি নতুন গ্রাউন্ডস আনে আমিও বলবো যে তাহলে আমিও নতুন গ্রাউন্ডসে কথা বলবো, যেটা আমি লিখিত আর্গুমেন্টে বলিনি। তখন আদালত বিরক্ত হয়ে যাবেন। আদালতকে তখন আমি তো বিরক্ত করবোই, যে ওনারা নতুন পয়েন্টে কথা বললে আমিও সেটার রিপ্লে দিব, কাউন্টার দিব। তখন আদালত ওদের নতুন পয়েন্ট কি করবে না, পারমিট করবে না, তখন তাদের আমি এলোমেলো করে দিতে পারবো এই আইন দেখিয়ে। আইনে আপিলের বিধান না উল্লেখ, সরি, আপিলে আইনে আপিলের বিধান উল্লেখ না থাকলে আপিল করা যায় না। আমরা উপরে যেটা দেখলাম, আপিলের মেমোরান্ডাম অফ আপিল বা আপিলের মেমো এর সাথে কোন কোন দলিলাদি সংযুক্ত করতে হয়। মেমোরান্ডাম অফ আপিলের সাথে যে যে দলিলাদি যুক্ত করতে হয় তা নিম্নরূপ: আপিল যদি কোনো আইনজীবীর মাধ্যমে দায়ের করা হয় তবে একটি ওকালতনামা সংযুক্ত করতে হবে। যে ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়ের করা হচ্ছে, আপিলের স্মারকলিপির সাথে উক্ত ডিগ্রি বা রায়ের একটি জাবেদা নকল সংযুক্ত করতে হবে। এতটুকুই, তাহলে মেমোর সাথে এই 2টা জিনিস যুক্ত করলেই হয়ে যাচ্ছে, বাড়তি কোনো কিছু লাগছে না। আপিল অধীন ডিক্রির কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হতে পারে কি? মনে করেন যে একটা মামলায় ডিক্রি হয়েছে, এখন আপিল করা হয়েছে, আপিল আদালতে যিনি গেছেন তিনি জানেন, কিন্তু নিম্ন আদালত তো আর জানে না যে এটার বিরুদ্ধে আপিল হয়েছে। তার মানে নিম্ন আদালতকে জানাতে হবে, জানালে গা সেটা কার্যক্রম বন্ধ হবে, অটোমেটিক বন্ধ হবে না। তার মানে এটার যদি এক কথায় উত্তর দিই, হবে না, স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হবে না। আদেশ 41 বিধি 5-1 এর বিধান মতে আপিলযোগ্য ডিক্রির ক্ষেত্রে আপিল দায়ের এর জন্য তামাদির মেয়াদ শেষ হবার পূর্বে আপিল দায়ের করা হলে, মানে সময় থাকতে আপিল দায়ের করা হলে, মানে কি হয়নি, বিলম্ব হয়নি, স্বয়ংক্রিয়ভাবে ডিক্রির অধীন কোনো কার্যক্রম যেমন জারি কার্যক্রম স্থগিত স্থগিত হয়ে যায় না, কারণ নিম্ন আদালত আর জানতে পারবে না, না জানালে। বরং উপযুক্ত কারণ বিদ্যমান থাকা সাপেক্ষে বিজ্ঞ আপিল আদালত ডিক্রিটির অধীন কোনো কার্যক্রম স্থগিতের জন্য আদেশ প্রদান করতে পারেন। তাহলে আপিল আদালত যদি নিম্ন আদালতকে একটা আদেশ পাঠান, একটা চিঠি পাঠান, এইটা মক্কেলের আবেদন ক্রমে অথবা আপিল আদালত সুমুটো ভাবে করতে পারে। তো আপিল আদালত সুমুটো ভাবে বা নিজ থেকে খুব একটা করে না, চোখে পড়ে না। এই যে যিনি আপিল করছেন ওই মক্কেলকেই স্টেপ নিতে হয়। আমরা আদালতের যে আদেশ, এই আদেশের অপেক্ষায় থাকি না, কি করি, আপিল দায়ের করার সঙ্গে সঙ্গে আপিলের একটা ইনফরমেশন স্লিপ নিয়ে নিম্ন আদালতে সেটার একটা ফটোকপি জমা দিয়ে দিই। তাহলেই নিম্ন আদালত জেনে যায় যে এটার বিরুদ্ধে আপিল হয়েছে।
না হলে এলসিআর তলব করতে করতে দেরি হয়ে যায়, মানে এলসিআর যে তলব করবে, এলসিআর তলব করলেই তো জানা যায় যে এটা কি হয়েছে, স্থগিত হওয়ার জন্য আর কিছু করা লাগে না। তো এলসিআর আসতে তো দেরি হয়। এই কারণে আমরা দ্রুত স্টেপ নেওয়ার জন্য ইনফরমেশন স্লিপ দিয়ে দিই। অতএব উপরোক্ত আলোচনায় আলোকে বলা যায় যে আপিলের অধীন ডিক্রির কার্যকারিতা সম্পূর্ণভাবে স্থগিত হতে পারে না, শেষে না দিতেই হবে। রিভিউ ও রিভিশনের মধ্যে পার্থক্য সমূহ কি কি, সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। তারপর ক্ষয় বলা হচ্ছে কি পরিস্থিতিতে আপিল আদালত একটি মামলা রিমান্ডে, নিম্ন আদালতে বা বিচারিক আদালতে রিমান্ডে প্রেরণ করতে পারেন। এক্ষেত্রে বিচারিক আদালতের করণীয় কি, সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। তার মানে প্রথমে রিভিউ এবং রিভিশনের মধ্যে পার্থক্য, তারপরে রিমান্ড সংক্রান্ত বিধান এবং গ্রাউন্ডস কি কি। একটি আপিল আদালত দেখেন যে বিচারিক আদালতের রায় ত্রুটিপূর্ণ, কিন্তু আপিলটি নিষ্পত্তির জন্য নথিতে পর্যাপ্ত সাক্ষ্য আছে। পর্যাপ্ত সাক্ষ্য থাকলে তার সাক্ষ্য নেওয়ার কথা না। এক্ষেত্রে আপিল নিষ্পত্তির জন্য আপিল আদালতের করণীয় কি কি এবং উক্ত আদালত কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারবে, সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। কিছুটা প্রবলেমেটিক প্রশ্নের মতন, কিন্তু একেবারে প্রবলেমেটিক প্রশ্ন নয়, সিচুয়েশনাল কোশ্চেন বলা যায়। তাহলে রিভিউ এবং রিভিশনের মধ্যে পার্থক্য আমরা দেখব। সংজ্ঞা: রিভিউ হলো একই আদালত এবং একই বিচারক কর্তৃক কোনো সিদ্ধান্ত বিচারিকভাবে পুনর্পরীক্ষণ করা। আর রিভিশন হলো সংশোধন কার্য, বিশেষত উচ্চ আদালত কর্তৃক অধস্তন আদালতের কোনো সিদ্ধান্ত সংশোধন করা। তাহলে রিভিউ যে আদালত রায় দিয়েছেন সেই আদালতে রিভিউ করেন, আর রিভিশন হচ্ছে উচ্চ উচ্চ আদালত, আপিল আদালত কর্তৃক রিভিশন শুনানি হয়। ধারা 114 ও 47-এ, আদেশ 47, ধারা 114 এবং 47 আদেশে রিভিউ সংক্রান্ত বিধান আছে। অপরদিকে রিভিশন সংক্রান্ত বিধান শুধুমাত্র 115 ধারায় আছে। হেতুবাদ মানে রিভিউ করার গ্রাউন্ডস এবং রিভিশন করার গ্রাউন্ডস কি। আদেশ 47-এর 1 এবং 114 ধারার বিধান অনুসারে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি রিভিউ আবেদন করতে পারে। কি কি হেতুবাদে? তিনটি কারণ বা হেতুবাদে। হেতুবাদ বলতে গ্রাউন্ডস বা রিজনস বা কারণ, যে সকল ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে কিন্তু কোনো আপিল করা হয়নি। আপিল করা যদি না হয়, আপিলযোগ্য ডিক্রি বা আদেশের বিরুদ্ধে রিভিউ করা যাবে। যে সকল ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি নেই, সেখানেও রিভিউ করা যাবে। আর স্মল ক্লজেস কোর্ট, স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত এর রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করা যাবে। তাহলে রিভিউ তিন ক্ষেত্রে করা যায়। অন্যদিকে 115 ধারাতে রিভিশনের কারণ বলা আছে, যে সকল ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান নেই। আপিলের যদি বিধানই না থাকে তাহলে তো বাধ্যতামূলকভাবে রিভিশনেই যেতে হবে। যেমন আমরা এসআর অ্যাক্টের 9 ধারায় আপিল করার সুযোগ নাই, তাহলে আমাদের বাধ্য হয়ে রিভিউই করতে হয়, সরি রিভিশন করতে হয়। নিম্ন আদালত আইনগত ভুল করার কারণে ডিক্রি বা আদেশে ভুল হয়েছে, তখন রিভিশন করা যায়। উক্ত ভুলের কারণে ন্যায় বিচার ব্যর্থ হলে রিভিশন করা যায়। তাহলে তিনটা তিনটা করে গ্রাউন্ড দেওয়া আছে। এখতিয়ার সম্পন্ন আদালত, ডিক্রি বা আদেশ প্রদানকারী আদালত রিভিউ ক্ষমতা প্রয়োগ করতে পারে। তার মানে যে আদালতের রায় সে আদালতে রিভিউ হবে। সংজ্ঞার মধ্যেই আমরা যেটা দেখেছি ওইটা আবার এখানে রিপিট করছি, তাহলে একটা পয়েন্ট বেড়ে গেছে। অন্যদিকে হাইকোর্ট বিভাগ ও জেলা জজ রিভিউ ক্ষমতা প্রয়োগ করতে পারে। তামাদির মেয়াদ: জেলা জজ আদালত বা হাইকোর্ট বিভাগে 90 দিনের মধ্যে রিভিউ করা যায়। অন্যদিকে হাইকোর্ট বিভাগে 90 দিন এবং জেলা জজের 30 দিনের মধ্যে রিভিশন দায়ের করা যায়। আমলে গ্রহণ: শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে আদালত রিভিউ আবেদন শুনতে পারে। সউদ্যোগে আদালতের এমন আবেদন শুনানি করার কোনো সুযোগ নেই। তার মানে সউদ্যোগে মানে সুমোটো হয়ে আদালত নিজের রায় কখনো রিভিউ করে না। রিভিউ সবসময় আবেদনের ভিত্তিতেই হয়। অন্যদিকে সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে ও সউদ্যোগে হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। হাইকোর্টের কাছে কেউ না গেলেও হাইকোর্টের
কোনোভাবে যদি দৃষ্টিগোচরে আসে কোনো ন্যাশনাল ইস্যু বা কোনো বড় একটা বিষয়, হাইকোর্ট ইচ্ছা করলে কি করতে পারেন, নিম্ন আদালতের কোনো রায় রিভিউ করতে পারে। দয়া করে আপনারা স্ক্রিনে আঁকিঝুঁকি করবেন না, স্ক্রিনে আঁকালে আপনাদেরই দেখতে সমস্যা হবে। প্রতিকার: রিভিউ আবেদন মঞ্জুর করে প্রদত্ত আদেশ একটি আপিলযোগ্য আদেশ। তাহলে রিভিউয়ে যদি কোনো সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু আপিল করা যাবে। অন্যদিকে রিভিশন ক্ষমতা প্রয়োগ করে প্রদত্ত আদেশ একটি আপিল অযোগ্য আদেশ, তবে উক্ত ক্ষেত্রে দ্বিতীয় রিভিশন দায়ের করার সুযোগ আছে। তার মানে রিভিশন যেটার থেকে তৈরি হয় সেখানে তো আপিল করার সুযোগই থাকে না। তাহলে রিভিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তো আপিলে যাওয়া তো ইলজিক্যাল। তাহলে রিভিশন থেকে সেকেন্ড রিভিশন হতে পারে, আর রিভিউ থেকে আপিল হতে পারে। 7টা পয়েন্ট, 5 নম্বরের জন্য পারফেক্ট একটা উত্তর রেডি করে দিয়েছি আপনাদের। এরপরে কোন মোকদ্দমায় রিমান্ড করার যে বিধান সেইটা বলা আছে 107 ধারা, এবং আদেশ 141 বিধি 23। কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে বিচারিক আদালত মোকদ্দমাটি প্রাথমিক প্রশ্নে নিষ্পত্তি করেছে, বিচারিক আদালত মোকদ্দমাটি পূর্ণাঙ্গরূপে নিষ্পত্তি করেছে, আপিল আদালত বিচারিক আদালতের ডিক্রি বাতিল করেছে, সেক্ষেত্রে মোকদ্দমার ঘটনা ও প্রেক্ষাপট বিবেচনায় পুনর্প্রেরণ করা যায় না। সেই মানে যেই ক্ষেত্রে পুনর্প্রেরণ করা যাচ্ছে না সেই ক্ষেত্রে মোকদ্দমার পক্ষগণের সম্মতিতে রিমান্ড করা যেতে পারে, মানে পুনরায় প্রেরণ করা যেতে পারে। উপরোক্ত বিধি মোতাবেক আপিল আদালত মোকদ্দমার বিচারিক আদালতে রিমান্ড করার সুযোগ ক্ষমতা প্রয়োগে বাধাগ্রস্ত হলে দেওয়ানি কার্যবিধির 151 ধারার বিধান মোতাবেক সহজাত ক্ষমতা প্রয়োগ করে উক্ত পরিস্থিতিতে কোনো মোকদ্দমা বিচারিক আদালতে রিমান্ড করতে পারবেন বা পুনরায় প্রেরণ করতে পারবেন। এখন পুনঃপ্রেরণকৃত মোকদ্দমার ক্ষেত্রে বিচারিক আদালতের করণীয় কি? একটু আগে দেখলাম যে আপিল আদালতে আপিল করা হয়েছে, আপিল আদালত থেকে কোন কোন পরিস্থিতিতে নিম্ন আদালতে মামলাটা ফেরত দেওয়া হবে বিচারের জন্য, পুনঃপ্রেরণ বা রিমান্ড পাঠানো হবে, রিমান্ডে। আর এখন যেটা পড়বো সেটা হচ্ছে যে নিম্ন আদালতে একটা মামলা রিমান্ডে চলে আসলো, সেই মামলাটা এবার নিম্ন আদালত কি করবে? আপিল আদালত কোনো মোকদ্দমা বিচারিক আদালতে পুনঃপ্রেরণ করলে বিচারিক আদালতের করণীয় নিম্নে আলোকপাত করা হলো। আপিল আদালতের নির্দেশনা অনুসারে মোকদ্দমাটি নিষ্পত্তির ব্যবস্থা করবেন, আপিল আদালত যেভাবে বলেছে সেইভাবে কাজ করে দিবেন। এই তো। আপিল আদালতের নতুন কোনো বিচার্য বিষয় প্রণয়ন করলে সে মোতাবেক মোকদ্দমাটি ব্যবস্থা করবেন, মানে নতুন যদি ইস্যু গঠন করেন বা বিচার্য বিষয় গঠন করেন সেটার উপরেও কি নিতে হবে, সাক্ষ্য প্রমাণ নিতে হবে। এমন মোকদ্দমা মূল মোকদ্দমার নম্বরের অধীন গ্রহণ করবেন, অর্থাৎ নতুন কোনো নম্বর পড়বে না, আগের যে নম্বর ছিল সেটাই থাকবে। অতঃপর মোকদ্দমা অগ্রসর হবেন। বিশেষ ক্ষেত্র ব্যতীত শুধুমাত্র মূল বিচারের সময় গ্রহণকৃত সাক্ষ্যই পুনর্গৃহীত মোকদ্দমার সাক্ষ্যরূপে বিবেচিত হবে। যদি নতুন ইস্যু গঠন করা না হয় এবং প্রয়োজন না হয়, এবং আপিল আদালত যদি মানে কোনো নির্দেশনা না দেয় নতুন সাক্ষ্য নেওয়ার জন্য, সেক্ষেত্রে আর নতুন সাক্ষ্যর দরকার নেই, জাস্ট ওই সাক্ষ্যের উপরে আর্গুমেন্ট শুনে আবার নতুন করে রায় দিবেন। পুনরায় গৃহীত মোকদ্দমার বিচারের ক্ষেত্রে বিচারিক আদালতের স্বাধীনতা আপিল আদালতের নির্দেশনা দ্বারা নিয়ন্ত্রিত হবে। তার মানে এবার নিম্ন আদালত ইচ্ছা মতন রায় দিতে পারবে না, আপিল আদালত যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা ফলো করতে হবে, এবং একটা কন্ট্রোলে থাকবে আপিল আদালতের। আপিল আদালতের নির্দেশনা থাকলে বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবেন। আপিল আদালত যদি বলে সাক্ষ্য পর্যাপ্ত নয়, আপনি আরো সাক্ষ্য নেন, তাহলে নেওয়া যাবে। বিচার শেষে পুনরায় রায় প্রদান করবেন, মানে এগেন জাজমেন্ট দিবেন। এক্ষেত্রে নতুন রায়ের আলোকে প্রস্তুতকৃত ডিক্রি পূর্বের ডিক্রির অনুগামী বা প্রতিগামী যে কোনো প্রকার বা সমন্বিত উভয় প্রকার হতে পারে। অনুগামী বলতে আগের যেরকম রায় দিয়েছে সেরকম রায় আসতে পারে, প্রতিগামী বলতে আগে যেরকম রায় দিয়েছে তার বিপরীত রায় আসতে পারে, অথবা আগে যেরকম রায় দিয়েছে সেরকম প্লাস নতুন কিছু পয়েন্ট এসে একটা সমন্বিত রূপ আসতে পারে। তার মানে একই রায় আসতে পারে বা ভিন্ন রায় আসতে পারে বা দুইটার সংমিশ্রণে রায় আসতে পারে।
সামান্য পরিমার্জিত অবস্থায়। আপিল নিষ্পত্তির জন্য আপিল আদালতের করণীয় কি? আদেশ 41 বিধি 24-এ আছে, যে ক্ষেত্রে নথিতে পর্যাপ্ত প্রমাণাদি থাকে এবং আপিল আদালত এবং তা আপিল আদালতকে রায় ঘোষণার জন্য সমর্থ করতে যথেষ্ট হয়, সেক্ষেত্রে আপিল আদালত প্রয়োজন হলে বিচার্য বিষয় পুনরায় গঠনপূর্বক মোকদ্দমাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারেন। তাহলে আপিল নিষ্পত্তির জন্য আদালত আসলে কি কি করে সেটাই বলা হচ্ছে। অতএব বিচারিক আদালতে ত্রুটিপূর্ণ রায়টি সংশোধনের উদ্দেশ্যে নথিতে বিদ্যমান পর্যাপ্ত সাক্ষ্য পর্যালোচনা করে আপিলটি নিষ্পত্তি করবেন। এক্ষেত্রে প্রয়োজন হলে বিচার্য বিষয় পুনরায় গঠন পূর্বক আপিল আদালত মোকদ্দমাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারবেন। সংক্ষিপ্ত 2-3 নম্বরের জন্য আসতে পারে, 2 আসে, এর বেশি আসবে না। এরপরে আমরা টপিক 11, ইনহারেন্ট পাওয়ার অফ দ্য সিভিল কোর্টস। ইনহারেন্ট পাওয়ার অফ দ্য সিভিল কোর্টস, আমরা জানি হাইকোর্টের যে ইনহারেন্ট পাওয়ার আছে ফৌজদারি ক্ষেত্রে শুধুমাত্র হাইকোর্টেরই আছে, ক্রিমিনাল জুরিসডিকশন অনলি ফর দ্য হাইকোর্ট ডিভিশন। কিন্তু সিভিল জুরিসডিকশন আছে সকল সিভিল কোর্টের, ছোট বড় সকল, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, হাইকোর্ট, আপিল বিভাগ, সবগুলোই সিভিল কোর্টের ইনহারেন্ট পাওয়ার আছে দেওয়ানি মামলা বিচারের ক্ষেত্রে। আচ্ছা, আলোচনা করছিলাম ইনহারেন্ট পাওয়ার। আদালত ন্যায় বিচারের স্বার্থের প্রাসঙ্গিকতায় দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ন্যায় বিচার করার ক্ষেত্রে কিন্তু দেওয়ানি আদালতের এই সহজাত ক্ষমতা দেওয়া হয়েছে। ফৌজদারি আদালতকে কিন্তু ন্যায় বিচারের ক্ষেত্রে দেওয়া হয়েছে, কিন্তু সামান্য পার্থক্য আছে দুইটা আদালতের ইনহেরেন্ট পাওয়ারের ক্ষেত্রে। এটি আদালতের একটি অলিখিত ক্ষমতা যা প্রয়োগের মাধ্যমে আদালত ন্যায় বিচার নিশ্চিত করতে পারেন। অলিখিত ক্ষমতা কেন বলা হচ্ছে, যদিও এখানে ধারায় আছে, কারণ কি কি ক্ষমতা আছে সেইটা কি করা নাই, ফিক্সড করা নাই, জাস্ট দু একটা নির্দেশনা দেওয়া আছে এবং একটা আনলিমিটেড ক্ষমতা দেওয়া হয়েছে এখানে, এই কারণেই অলিখিত বলা হচ্ছে। সহজাত ক্ষমতা বলতে কি বুঝি? ন্যায় বিচার নিশ্চিত করতে আইন ও আদালতের সৃষ্টি, প্রচলিত সাধারণ আইনে বিচার কার্যক্রম পরিচালিত করতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় ন্যায় বিচার ব্যাহত হচ্ছে এবং বিকল্প ন্যায় বিচার প্রতিকার দেওয়া সম্ভব হচ্ছে না, বিকল্প ন্যায়সঙ্গত প্রতিকার দেওয়া সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে আদালতের দায়িত্ব হচ্ছে সাধারণ আইনের বিধিমালা অগ্রাহ্য করে ন্যায় বিচার নিশ্চিত করতে যে কোনো আদেশ প্রদান করা। তার মানে সাধারণ বিধি যদি প্রয়োগ করা হয় তাহলে হয়তোবা ন্যায় বিচার নিশ্চিত করা যাচ্ছে না, তাহলে বাধ্য হয়ে কিছুটা ভিন্ন রূপ আদেশ দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করা যেতে পারে। এটা সকল মামলার ক্ষেত্রেই করা হয় না, বিশেষ ক্ষেত্রে বিশেষ মামলায় প্রয়োগ করা হয়। আর এটা করা হয় আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে। সহজাত ক্ষমতা রক্ষণ বা সেভিংস ইনহেরেন্ট পাওয়ার অফ কোর্ট, এই যে সেভিংস ইনহেরেন্ট পাওয়ার কোর্ট, এটাই কিন্তু 151 ধারার হেডিং বা শিরোনাম। নাথিং ইন দিস কোর্ট shall be deemed to limit or otherwise affect the inherent power of the court to make such orders as to be necessary for the ends of justice or to prevent abuse of process of the court। এটা হচ্ছে এই ধারার প্রভিশন, অর্থাৎ এই আইনের কোনো বিধানই বিচারের স্বার্থে অথবা আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করার জন্য প্রয়োজনীয় আদেশ দানের ক্ষেত্রে আদালতের সহজাত ক্ষমতাকে সীমাবদ্ধ বা অন্যভাবে খর্ব করবে বলে বিবেচিত হবে না। অর্থাৎ এখানে আনলিমিটেড একটা পাওয়ার দেওয়া হয়েছে, আদালতের হাতকে অনেক লম্বা করা হয়েছে এখানে। দেওয়ানি কার্যবিধি 1908-এর 151 ধারার বিশ্লেষণ, তো এই ধারায় তো এতটুকুই বলা আছে, আর কিছু নাই। তো বিশ্লেষণ করলে আমরা কি পাই?
151 ধারা আদালতকে নতুন কোনো ক্ষমতা প্রদান করেনি। এই ধারা শুধুমাত্র আদালতের সহজাত ক্ষমতাকে সুরক্ষিত করেছে। যেদিন আদালতের সৃষ্টি সেদিন থেকে উক্ত আদালতের সহজাত ক্ষমতা বিদ্যমান। আদালতের সহজাত ক্ষমতার উৎস কোনোভাবেই দেওয়ানি কার্যবিধির 151 ধারা নয়। তার মানে 151 ধারায় জাস্ট আনলিমিটেড ক্ষমতা দেওয়া হলো, মানে সীমাবদ্ধতা, বিষয়টাকে সীমাবদ্ধ না, এটা জাস্ট স্মরণ করে দিচ্ছে 151 ধারা। তার মানে আদালতের যে সহজাত ক্ষমতার যে সোর্স বা উৎস সেটা কিন্তু 151 ধারা না, নয়, বরং 151 ধারায় জাস্ট হাতটাকে বড় করলো। তাহলে হাতটা তৈরি হচ্ছে কোথায়? আদালতের লম্বা হাত। 151 ধারায় বলা হয়েছে যে দেওয়ানি কার্যবিধিতে বিদ্যমান কোনো বিধানই আদালতের সহজাত ক্ষমতাকে সংকুচিত বা খর্ব করবে না। অর্থাৎ এই ধারার মাধ্যমে আদালতের সহজাত ক্ষমতাকে সীমাবদ্ধ আইনের বিধান দ্বারা স্বীকৃতি স্বীকৃতি দেওয়া হয়েছে। সহজাত ক্ষমতার উৎস হলো আইন ও আদালত। কারণ আইন ও আদালতের সৃষ্টি হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। তাহলে প্রচলিত যে দেশে আইন আছে সেই আইন থেকেই সহজাত ক্ষমতা আসবে, এবং আদালতের নিজস্ব যে কার্যবিধান, অর্থাৎ উচ্চ আদালত যে সিদ্ধান্তগুলো দিচ্ছেন সেই আদালতের সিদ্ধান্ত থেকে সহজাত ক্ষমতা আসতে পারে। সেদিক থেকে বিবেচনা করলে আদালতে মামলার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আবেদনের ক্ষেত্রে সহজাত ক্ষমতার আইনি ভিত্তি হিসাবে 151 ধারার যে উদ্ধৃতি দেওয়া হলো তা ভুল বলেই প্রমাণিত হয়। এটা কেন বলছি? 151 ধারায় যেটা আসছে ভুল বলে প্রমাণিত হয়, মানে জাস্ট এতটুকু বলা হচ্ছে, কিন্তু এতটুকু না, এর বাইরেও অনেক কিছু আছে সেটা বলা হচ্ছে। 151 ধারা অনুযায়ী নিম্নোক্ত দুইটি ক্ষেত্রে আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগ করে যে কোনো আদেশ দেওয়া যাবে। এই যে এখানে দুইটা ক্ষেত্রের কথা বলা হচ্ছে, যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এবং আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করার জন্য। এই যে দুইটি ক্ষেত্র বলা আছে তো 151 ধারায়, এই দুইটি ক্ষেত্রের বাইরেও যে কোনো ক্ষেত্রে আদালত কিন্তু এই সহজাত ক্ষমতা বা ইনহেরেন্ট পাওয়ার প্রয়োগ করতে পারেন বা করেন। বাস্তবে সেটা আমরা হতে দেখি। যেমন আগামী রবিবারে আমি 151 ধারা একটি দরখাস্ত করব। সমস্যা হচ্ছে আমার মক্কেল, উনি একটা সাকসেশন মামলা করেন, ওনার বাবা মারা যায়, তার অ্যাকাউন্টে প্রায় 5.5 লক্ষ টাকা আসে, এবং এই টাকাটা উত্তোলনের জন্য তার যে ওয়ারিশ তারা একটা সাকসেশন মামলা করেন। আদালত সাকসেশন, উনি দ্রুত, আমার কাছে মামলা তো আমি ডিলে করি না, আমার কাছে মামলা আসলো, উনি বললেন যে আমার বাকি টাকা আসতে অনেক দেরি হবে, আমাকে এতটুকু কি করে দেন, রায় করে দেন। আমি দ্রুত রায় করে দিয়েছি, 3-4 মাসে মেবি রায় হয়ে গেছে। সাকসেশন সার্টিফিকেটও তুলে দিয়েছি, সার্টিফিকেট নিয়ে উনি গ্রামীণ ব্যাংকে গেছেন, গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে দিয়েছে। তারপরে উনি সংশ্লিষ্ট সোনালী ব্যাংকে গেছেন, সোনালী ব্যাংকে বলছে যে আপনার আর কিছুদিনের মধ্যে বাকি টাকা চলে আসবে, আপনি একবারে পুরো টাকা তোলেন, আপনি এই বারে বারে তুললে আমাদের সমস্যা, আমরা এভাবে টাকা দিব না, একটা অসুবিধা আছে। তখন ওই টাকা তুলতে পারিনি বা তুলেনি। এখন আমাকে কি করতে হবে? বর্তমানে ওনার অ্যাকাউন্টে আরো প্রায় 10.5 লক্ষ টাকা, মানে টোটাল 17 লক্ষ টাকার মতন চলে আসছে। তো বাড়তি যে 10 লক্ষ 11 লক্ষ টাকার মতো আসলো, এটার জন্য কি আমাকে আলাদা সাকসেশন মামলা করতে হবে? তাহলে তো উনি ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে আমি কি করব? ওই মামলাটা আমি নথি উপস্থাপন দেব, পুট আপ দিব, দিয়ে আগামী রবিবারে শুনানি করে জাস্ট আরজি সংশোধন এবং সেই মোতাবেক রায় ও সাকসেশন সার্টিফিকেট আমি সংশোধন চাইবো। তাহলে যেখানে আগে 5.5 লক্ষ টাকা লেখা ছিল, ওইটা পরিবর্তন হয়ে 16.5 লক্ষ বা 17 লক্ষ টাকা অ্যামাউন্টটা চলে আসবে। জাস্ট আমি 151 ধারায় এটা পেয়ে যাব। তাহলে এখানে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করার জন্য, এই দুইটা পয়েন্টের মধ্যে না আসলেও আদালত কিন্তু এটা ইচ্ছা করলে করে দিতে পারেন, আবার আদালত ইচ্ছা করলে নাও করে দিতে পারেন। কারণ আমি যেটা চাচ্ছি এটা কিন্তু কোনো রেগুলার প্রসিডিং না, রায় হয়ে গেছে, রায়ের পরে আমি সেটা পরিবর্তন চাচ্ছি। আদালত চাইলে পরিবর্তন হবে, না হলে আদালত যদি নামঞ্জুর করে আমি হয়তো এটা রিভিশনে যাব, অথবা নতুন আমাকে মামলা করতেও হতে পারে। তো এই হচ্ছে বিষয়, যে এই 151 ধারার যে সহজাত ক্ষমতা, এইটা 151 ধারা যতটুকু উল্লেখ করা আছে এতটুকুই না, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে না, এই দুইটা পয়েন্টের মধ্যে থাকে না।
এর বাইরেও অনেক আছে। আচ্ছা, আদালতের সহজাত ক্ষমতার প্রকৃতি বা নেচারটা কেমন? আদালতের সহজাত ক্ষমতার প্রকৃতি সম্পর্কে বাংলাদেশের উচ্চ আদালতের কোনো রায় পাওয়া যায় না। তবে ভারতীয় দুই একটা মামলার রায়ে আদালতের সহজাত ক্ষমতার প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়, যেমন পাদম সেন বনাম দ্য স্টেট অব ইউপি, AIR, 1961। এই মামলায় বলা হয়েছে যে দেওয়ানি কার্যবিধিতে আদালতকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সহজাত ক্ষমতা হচ্ছে সেই ক্ষমতার অতিরিক্ত একটি ক্ষমতা। তাহলে দেওয়ানি কার্যবিধিতে আদালতকে যতটুকু ক্ষমতা দিচ্ছে সহজাত ক্ষমতা, তারই আরো এক্সটেন্ডেড একটা ভার্সান। মানে কার্যবিধিতে যা আছে এটাতেই সীমাবদ্ধ থাকবে না, কার্যবিধির বাইরে যেও ক্ষমতার প্রয়োগ করতে পারবেন। এই ক্ষমতা বিধিতে প্রদত্ত ক্ষমতার পরিপূরক এবং আদালত স্বাধীনভাবে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে 151 ধারায় উল্লেখিত উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য, যখন এই ক্ষমতা প্রয়োগ কোনোভাবেই দেওয়ানি কার্যবিধির কোনো বিধির সাথে সাংঘর্ষিক না হয়, অথবা আইন ভার ইচ্ছার সাথে বিরুদ্ধপূর্ণ না হয়। অর্থাৎ কার্যবিধিতে যে বিধিগুলো আছে সেটার জন্য একেবারে যেন তার সাথে সাংঘর্ষিক না হয়, এক বলা আছে তার একেবারে বিপরীত করা হচ্ছে, এরকম যেন না হয়। আদালতের সহজাত ক্ষমতা একটি স্বেচ্ছাধীন ক্ষমতা, আদালত ইচ্ছা করলে প্রয়োগ করবেন, না করলে না। এই ক্ষমতা প্রয়োগ করার সকল উপাদান বিদ্যমান থাকা সত্ত্বেও আদালত এই ক্ষমতা প্রয়োগ নাও করতে পারেন। তার মর্জি হলো না, করলো না, মক্কেলের হিয়ারিং সঠিক হয়নি, মক্কেল কনভিন্স করতে পারেননি আদালতের, আদালত পক্ষে রায় নাও দিতে পারেন। আদালতের সহজাত ক্ষমতা থাকার যৌক্তিকতা, কেন দিতে হবে আদালতকে এই ক্ষমতা? রিজনিং। দেওয়ানি কার্যবিধিতে নির্দেশিত পন্থায় বিচার পরিচালনা করতে গেলে দেখা যায় সবসময় কোনো না কোনো এমন পরিস্থিতি বা অবস্থা থাকে যে ক্ষেত্রে এই যে কার্যবিধির বিধান দ্বারা ন্যায় বিচার নিশ্চিত করা যায় না। কেন যায় না? এই আইনটা তৈরি হয়েছে 1908 সালে, আজ থেকে 100 প্রায় 20 বছর আগে, 118-20 বছর আগের আইন। তো তখন সমাজ ব্যবস্থাতে কি কি সমস্যা ছিল সেটাকে মাথায় রেখে আইনটা ড্রাফট করা হয়, এবং এইটা আমরা এখনো প্রায় 120 বছর ধরে টেনে নিয়ে যাচ্ছি। অনেক দেশে সিআরপিসি, সিপিসি এগুলো পরিবর্তন অনেক হয়ে গেছে, ব্যাপক অ্যামেন্ডমেন্ট হয়েছে, অনেক ক্ষেত্রে নতুন আবার গ্রহণ করা হয়েছে, কিন্তু আমরা আইন নিয়ে গবেষণা করি না, আমাদের দেশে গবেষণা কম হয়। যে আইন ছোটখাটো দু একটা আইন হয় সেটা আবার 5 বছর 10 বছর পর আবার টিকে না, নতুন করে করতে হয়। তো এই বড় আইনে হাত দেওয়ার মতন আইনজ্ঞ এখনো বাংলাদেশে তৈরি হয়নি, তাই এই বড় আইনগুলো খুব একটা অ্যামেন্ড হয় না বা রিপিল হয় না। যেহেতু রিপিল হয় না, এটাকেই আমরা টেনে নিয়ে আসছি। তাই সহজাত ক্ষমতা দেওয়া দরকার, কারণ এই আইন দিয়ে নতুন যে সমাজ ব্যবস্থা, ডিজিটাল যে যুগ, এখানে অনেক সমস্যা তৈরি হতে পারে, অনেক জটিলতা আসতে পারে, সেটার সমাধান সিআরপিসি তে নাও থাকতে, সরি সিপিসি তে নাও থাকতে পারে। সেক্ষেত্রে দেওয়ানি আদালতকে সহজাত ক্ষমতা দিতে হবে। অন্যভাবে বলতে গেলে সিআরপিসি তে যদি না থাকে তাহলে ফৌজদারি আদালতকে সহজাত ক্ষমতা দিতে হবে। তো আশা করি সহজাত ক্ষমতা কেন দিতে হবে, কারণ কাগজে কলমে যেটা নাই তার বাইরে আদালত কিছু করতে পারবে না। তার মানে আদালতের হাতটা বেঁধে দেওয়া হলো। আর যখনই সহজাত ক্ষমতা দিয়ে দেওয়া হলো তখন আদালতের হাতটা খুলে দেওয়া হলো, আদালত এবার একটু হাত বাড়িয়ে ডানে বামে কিছু করতে পারবেন। এই তো এই কারণ হলো এর কারণ হলো আইন প্রণেতারা কেবলমাত্র সাধারণ ও স্বাভাবিক ঘটনা বা পরিস্থিতি পূর্ব থেকে অনুমান করতে পারে। ফলে অনেক নতুন পরিস্থিতি বা ঘটনা মোকাবেলা করার প্রাসঙ্গিক বিধান আইনে থাকে না। ওইসব ক্ষেত্রে আদালত তার সহজাত ক্ষমতা প্রয়োগ করে পরিস্থিতি মোকাবেলা করতে পারে। একটা কেস ল দিচ্ছি, সেটা দেওয়া খুবই জরুরি। আবু শামা বনাম আবু সায়েম, 48 ডিএলআর 141 পৃষ্ঠায় আছে। এই মামলায় উচ্চ আদালত সিদ্ধান্ত নেয় যে, যে ক্ষেত্রে প্রতিকার প্রার্থীর অন্য কোনো প্রতিকার নেই, সেক্ষেত্রে সহজাত ক্ষমতা নিঃসন্দেহে বিচার নিশ্চিন্তে যে কোনো আদেশ প্রদানে আদালতের হাতকে প্রসারিত করেছে।
একটু আগে বললাম যে বাধা হাতকে একটু খুলে দিয়েছে, কিছু একটা করতে পারবে। এই হচ্ছে সহজাত ক্ষমতার যৌক্তিকতা। আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রসমূহ কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে? আমরা 51 ধারায় জাস্ট দুইটা ক্ষেত্র দেখি, কিন্তু এই 51 ধারাকে যদি আরো বিশ্লেষণ করি তাহলে আরো কিছু ক্ষেত্র পাই। একত্রে মামলা গ্রহণ করার আদেশ প্রদান করতে পারে। ন্যায় বিচারের স্বার্থে আদালত নিজ প্রদত্ত আদেশ স্থগিত রাখতে পারে। পাল্টা মামলা নিবারণের আদেশ প্রদান করতে পারে। পাল্টা বানানে ল ট যুক্ত হবে। কোনো মামলা পুনর্জীবিত করার আদেশ প্রদান করতে পারে, যা পূর্বে একই আদালত কর্তৃক খারিজ হয়েছিল। তৃতীয় পক্ষের কোনো মামলায় পক্ষ হওয়ার আদেশ গ্রহণ করতে পারে। তার মানে বাদী বিবাদীর মধ্যে মামলা চলছে, রহিম করিম, রহিম বাদী করিম বিবাদী। এখানে রানা এসে বলছে যে এই মামলায় আমারও স্বার্থ আছে, আমাকেও এটা বিবাদী বা বাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হোক। মানে থার্ড পার্টি মামলায় ঢুকে গেল। তখন আদালত যদি কারণ থাকে তাহলে সহজাত ক্ষমতা প্রয়োগ করে এটা করতে পারবেন। অবৈধ আদেশ বাতিল বা প্রত্যাহার করার আদেশ প্রদান করতে পারেন। যে সকল মামলা দেওয়ানি কার্যবিধির ধারা 11-এর আওতার পড়ে না সে সকল মামলার ক্ষেত্রেও রেস জুডিকাটা নীতি প্রয়োগ করতে পারেন। তো রেস জুডিকাটা যদি ম্যাচ না করে, আদালত দেখছে যে রেস জুডিকাটা সাধারণভাবে ম্যাচ করছে না, কিন্তু রেস জুডিকাটা না দিলে ন্যায় বিচার ব্যাহত হচ্ছে, তখন রেস জুডিকাটা দিয়ে দিতে পারেন। 144 ধারার বিধান ব্যতিরেকে পুনরুদ্ধার আবেদন গ্রহণ করতে পারেন। তাহলে 144 ধারায় পুনরুদ্ধারের কথা বলা হয়েছে, কিন্তু এইটা ছাড়াও তিনি পুনরুদ্ধার করতে পারেন। এছাড়াও আরো অনেক ক্ষেত্রে আদালত ন্যায় বিচারের স্বার্থেও আদালতের কার্যপ্রণালী এখানে, এই যে আদালতের কার্যপ্রণালী রোধ, এখানে কার্যপ্রণালীর অপব্যবহার কথাটা যুক্ত হবে। কার্যপ্রণালীর অপব্যবহার রোধ কথাটা আপনারা লিখে নেন। রোধ করার জন্য সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন। পারে আছে, পারেন যুক্ত করে দিলে ভালো হয়, আপনি করে বললে ভালো হয় আদালতকে। যেসব ক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করা যায় না, কোন কোন ক্ষেত্রে আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারবে না? কোর্ট সহজাত ক্ষমতা প্রয়োগ করে এমন কাজ করতে পারবে না যা দেওয়ানি কার্যবিধি দ্বারা নিষেধ করা হয়েছে। দেওয়ানি কার্যবিধিতে কোনো কিছু বলা নাই, সেখানে সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারবে। কিন্তু কোনো কিছু স্পষ্টভাবে বলা আছে, নিষেধ করা আছে, সেই দেওয়ানি কার্যবিধিকে ভায়োলেট করে, দেওয়ানি কার্যবিধির নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কোনো কিছু আদালত করতে পারবে না। যেমন যেখানে আইনে আপিলের কোনো বিধান নেই, মানে আপিল অযোগ্য ডিক্রি, সেই জায়গাতে আপিল যদি গ্রহণ করে আদালত তার সহজাত ক্ষমতা প্রয়োগ করে, তাহলে দেওয়ানি কার্যবিধি বলছে যে এই মামলার এই ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল নিতে পারবেন না, কিন্তু আপিল আদালত আপিল নিয়ে নিয়েছে। কেন? বলছে আমি 151 ধারায় আমার সহজাত ক্ষমতা প্রয়োগ করে নিলাম, এটা করা যাবে না। এই ক্ষেত্রে আদালত সহজাত সহজাত ক্ষমতা ব্যবহার করে আপিল করার অধিকার দিতে পারে না। যেমন রিয়াজুল হক বনাম হাফিজুল্লাহ 42 ডিএলআর, অ্যাপিলেট ডিভিশন 74। এই মামলায় একজন সহকারী জজ ডিক্রি বাতিলের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির বিধি 9 রুল 13 বিধিমান দেওয়ানি কার্যবিধির এখানে বিধি 9 হবে না, আদেশ 9 বা অর্ডার 9 রুল 13 এর গ্রাউন্ড। তাহলে এখানে বিধি না হয়ে অর্ডার লিখে দেন, অর্ডার 9 রুল 13 এর গ্রাউন্ড সমূহ অগ্রাহ্য করে যথাযথ ক্ষমতার আশ্রয় নেয়। সহজাত ক্ষমতার আশ্রয় নেয় মানে এখানে আদেশ 9 এবং বিধি 13-তে যেটা বলা আছে সেই গ্রাউন্ডস গুলো অগ্রাহ্য করে সেটাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সহজাত ক্ষমতার আশ্রয় নিয়ে বলছে আমি এটা আমি করব এই মামলায়। তাহলে এই বিষয়ে আপিল বিভাগ সিদ্ধান্ত নেয় যে উক্ত বিচারক সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে না, যেহেতু সে আইনের সুনির্দিষ্ট বিধির আওতায় কাজ করেছিল। তার মানে এখানে সহকারী জজের বিরুদ্ধে হাইকোর্টে গেছে, হাইকোর্ট থেকে সেটা আবার অ্যাপিলেট ডিভিশনে গেছে, অ্যাপিলেট ডিভিশনে এসে সহকারী জজের যে সহজাত ক্ষমতা প্রয়োগ করে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা বাতিল করে দিয়েছে।
যে ক্ষেত্রে আদালতের সহজাত ক্ষমতা ব্যবহার করলে আইনের প্রতিষ্ঠিত সাধারণ নীতিমালার সাথে সংঘর্ষ বাধার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করা যাবে না। উদাহরণস্বরূপ, বাংলাদেশ শিল্প ব্যাংক বনাম বাংলাদেশ হোটেল লিমিটেড 38 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন ৭৭ পৃষ্ঠা। এই মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেন যে, যদিও ১৫১ ধারায় ব্যবহৃত ন্যায় বিচারের স্বার্থে এই কথার মাধ্যমে আদালতের বিস্তৃত ক্ষমতাকে স্বীকৃতি দেয়, তথাপি এটা মনে করার কারণ নেই যে, মানে আদালতের হাত বড় করে দিচ্ছে। তারপর এটা মনে করা যাবে না যে আদালত প্রতিষ্ঠিত কোনো নীতিকে, মানে সেটেল প্রিন্সিপাল অফ ল, যেটা সেটেল হয়ে আছে সবাই যেটা মানে, সেটাকে অগ্রাহ্য করে আদেশ দিতে পারে। তার মানে হাত বড় করা হয়েছে বলে তিনি যা খুশি তাই করবেন, তা করা যাবে না। যেখানে বিচার বি- আহ, বিচার প্রার্থীর দেওয়ানি কার্যবিধির অন্য কোনো বিধিতে প্রতিকার দেওয়া সম্ভব, মানে বিধিতে প্রতিকার এক জায়গায় বলাই আছে, সেখানে তিনি না যে সহজাত ক্ষমতা ব্যবহারের জন্য আদালতে আবেদন করছেন, সেক্ষেত্রে আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করবেন না। আইনের স্পষ্ট ও বাধ্যতামূলক বিধিমালাকে অগ্রাহ্য করে সহজাত ক্ষমতা ব্যবহার করা যাবে না। যেমন, কোনো আদালতের এখতিয়ার থাকা সত্ত্বেও সহজাত ক্ষমতা ব্যবহার করে এখতিয়ার নেই এই মর্মে আর্জি ফেরত পাঠানো যাবে না। যে মামলার আমি আদালতে দিলাম, আমার কজ অফ অ্যাকশন ঠিক আছে, আমার কোর্ট ফি ঠিক আছে, তারপরে আদালতের আর্থিক এখতিয়ার ঠিক আছে, আদালতের স্থানীয় এখতিয়ার ঠিক আছে, আদালতের সাবজেক্ট ম্যাটারও ঠিক আছে, একটা পিওর সিভিল কেস অপ্র মামলা আমি ফাইলিং করলাম, সহকারী জজ বলছে যে এটা আমার সহজাত ক্ষমতা বলে এই মামলা আমি নিব না, আপনার মামলা আমার ব্যবহার, মানে আপনার মামলা আমি আমার আদালতে চালাবো না, আমার ইচ্ছা নাই, আমার সহজাত ক্ষমতা আমি প্রয়োগ করিলাম বলে ফেরত দিয়ে দিল। অযৌক্তিক একটা সিদ্ধান্ত। তাই এক্ষেত্রেও করা যাবে না। যেটা আদালতের সাধারণ নিয়ম সেটার তিনি বাইরে চলে যাচ্ছেন, তাহলে কি হবে? হবে না। এটা কোনো বিশেষ ক্ষেত্র না। সহজাত ক্ষমতা হচ্ছে যেখানে আইনে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, আদালত একটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি করব বুঝে পাচ্ছেন না, তখন তার বিবেক ব্যবহার করে সহজাত ক্ষমতা প্রয়োগ করবেন, এবং সেটা অবশ্যই যৌক্তিক হবে। যে ক্ষেত্রে প্রতিকার প্রার্থী প্রতিকার চাইতে অনেক দেরি এবং অবহেলা করেন, সেক্ষেত্রে আদালত সহজাত ক্ষমতা ব্যবহার করার ক্ষেত্রে অনেক বেশি নিরুৎসাহিত হবেন। মানে সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারতেন যদি সঙ্গে সঙ্গে আসতো, কিন্তু যিনি আসছেন আদালতে তিনি অনেক দেরি করে আসছেন, দেরি করে আসার কারণে আর সহজাত ক্ষমতা প্রয়োগ করবেন না, মানে নিরুৎসাহিত হবেন। তো এই পাঁচটি ক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করার যাবে না। পরিশেষে আমরা বলতে পারি যে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগের বিষয়টি বেশ জটিল। উচ্চ আদালতের অনেক সিদ্ধান্ত রয়েছে যেখানে বলা হয়েছে যে, যেখানে প্রতিকার পাওয়ার বিধান আইনে রয়েছে সেখানে আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগ করা যাবে না। আবার অনেক রায়ে বলা হয়েছে যে, আইনের প্রতিকার পাওয়ার নির্দিষ্ট বিধান থাকা সত্ত্বেও আদালত অন্তর্নিহিত ক্ষমতা বলে ন্যায় বিচারের স্বার্থে প্রতিকার দিতে পারে। তো এই যে যেগুলো বললাম, এখানে কিন্তু কেস রেফারেন্স গুলো দেওয়া আছে। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে, এত বড় উত্তর কত নম্বরের জন্য আসতে পারে? 10 নম্বরের জন্য যদি আসে, এই উত্তরটাকে একটু কম বেশি করে লিখবেন, মানে কম করে লিখবেন। এর থেকে তার বেশি করতে বলছি না, অনেক বড় করে দেওয়া আছে। যদি 15 নম্বরের প্রশ্ন আসে তাহলে পুরোটাই লিখতে হবে। যদি 10 নম্বরের আসে এর থেকে একটু কম লিখবেন। আর 5 নম্বরের জন্য যদি আসে তাহলে অনেক পয়েন্ট ছেড়ে দিবেন, আরো কম করে লিখবেন। তো আমি পরীক্ষায় যদি দিই, মডেল টেস্টে বা ক্লাস টেস্টে, এটা 10 নম্বরের জন্যই দিব। এটাকে সামান্য আহ সংকলন করে আপনারা লিখতে পারবেন। এবার চলে যায় টপিক 12, ড্রাফটিং। সিপিসি থেকে যে ধরনের আরজি মুসাবিদা আসতে পারে, এখানে আমি চারটা মাত্র স্যাম্পল দেওয়া আছে। ঈদের পরে, মানে রমজানের পরে আপনাদের আবার ক্লাস সংখ্যা সপ্তাহে 2টা করে দিব, এবং যখন এমসিকিউ ক্লাস হয়ে যাবে, সরি এমসিকিউ পরীক্ষা হয়ে যাবে, এমসিকিউ ক্লাস শেষ হয়ে যাবে, শুধুমাত্র রিটেন ব্যাচ থাকবে, ওই সময় আবার 4 দিন বা 5 দিন করে দেব ক্লাস। তাহলে আমরা ঈদের পরে কি করব, এই প্রবলেমেটিক কোশ্চেন এবং ড্রাফটিং অনেক পড়বো। আপাতত
এই নোটটাকেই আমি শেষ করছি, যেহেতু এটা সেকেন্ড ব্যাচ চলছে, সেকেন্ড ব্যাচের কোর্সটাকে কমপ্লিট করতে হবে তাই। আরজি সংশোধনের জন্য দরখাস্ত মুসাবিদা, আরজি খারিজ আদেশ সরাসরি রদ রহিতকরণ মোকদ্দমায় পুনর্বহালের জন্য দরখাস্ত মুসাবিদা, রায়ের পূর্বে সম্পত্তি ক্রোকের জন্য মুসাবিদা, এবং অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য দরখাস্ত মুসাবিদা। দেখেন, দরখাস্ত মুসাবিদা, দরখাস্ত মুসাবিদা, দরখাস্ত মুসাবিদা, এখানে যতগুলো আছে সবগুলোই দরখাস্ত মুসাবিদা। এখানে একটাও কিন্তু আরজি মুসাবিদা নাই। আরজি, আরজি বলতে মূল মামলা যখন শুরু হয় সেটা, আর দরখাস্ত হচ্ছে মূল মামলার আন্ডারে দরখাস্ত দেওয়া। তার মানে এগুলো সবইগুলো পিটিশন, একটাও প্লেন্ট বা আরজি নয়। আরজি আমি এসআর অ্যাক্টে দেখিয়েছি, এবং আরো তাহলে কি দেওয়ানি কার্যবিধিতে আরজি নাই? আর দেওয়ানি কার্যবিধিতেও আরজি আছে, সেটা আমি দেখাবো। তবে দেওয়ানি কার্যবিধি থেকে দরখাস্ত মুস্তাবিদে আসারই সম্ভাবনা বেশি। যেহেতু এটি দরখাস্ত, তার মানে মূল মামলা আগেই ফাইলিং হয়ে গেছে, তার মানে প্রতিটার ক্ষেত্রে মামলা নাম্বারটা আমাদের উল্লেখ করে দিতে হবে। বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম ও জেলা ডেলিগেট আদালত রাজশাহী সাকসেশন মামলাতে, এখানে যুগ্ম জেলা জজ আমাদের প্রথম আদালতে হয়। এবং এখানে ডেলিগেট কেন বলা হচ্ছে, ডেলিগেট কেন বলা হচ্ছে, কারণ সাকসেশন মামলার যে অরিজিনাল জুরিসডিকশন সেটা জেলা জজের। আবারও বলছি, সাকসেশন মামলা সাবজেক্ট ম্যাটার অনুসারে অরিজিনাল জুরিসডিকশন হচ্ছে জেলা জজের। তো জেলা জজ উনি তার যে মামলা গ্রহণ করার যে ক্ষমতা সাকসেশন মামলার, সেইটা ডেলিগেট করে দিয়েছেন কাকে? যুগ্ম জেলা জজ প্রথম আদালত রাজশাহীকে। আমাদের রাজশাহীর ক্ষেত্রে এটা বলছি। অন্যান্য ক্ষেত্রে অন্য জেলাতে জেলা জজ নিজেও সেটা ডিল করতে পারেন, বা তিনিও আবার অন্য কোনো যুগ্ম জেলা জজকে এন্টারটেন করার জন্য একটা সাকসেশন মামলা ফাইলিং গ্রহণের আদেশ দিতে পারেন, নির্দেশনা দিতে পারেন। তো আমাদের রাজশাহীতে জেলা জজ নিজে এটা গ্রহণ করেন না, যুগ্ম জেলা জজকে ক্ষমতা হস্তান্তর করে রেখেছেন। ক্ষমতা হস্তান্তর করা হয়েছে বলেই এটাকে জেলা ডেলিগেট কোর্টও বলা হয়। তাহলে এখানে কোর্টের নাম দিতে হবে, মামলা নাম্বার দিতে হবে, দরখাস্তকারী। বলে রাখা ভালো, এখানে বাদী বিবাদী থাকে না। সাকসেশন মামলায় দরখাস্তকারী এবং প্রতিপক্ষ থাকে। এখানে দরখাস্তকারীকে নোটিশ বোর্ড, জেলা জজ আদালত রাজশাহী দিং, এখানে জেলা জজ আদালতের যে নোটিশ বোর্ড সেটা কিন্তু একটা পক্ষ হিসেবে থাকে। তারপরে স্থানীয় জনসাধারণ, এবং স্পেসিফিক ভাবে এই যে দরখাস্তকারীদের কোনো আত্মীয়কে আবার কি করা যেতে পারে, একটা পক্ষ করা যেতে পারে। তাহলে সাকসেশন মামলায় পক্ষ থাকবে একটা স্পেসিফিক ব্যক্তি, তারপর ওই ব্যক্তি নাও থাকতে পারে, কিন্তু স্থানীয় সাধারণ জনগণ, এবং জেলা জজ আদালতের যে নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডে একটা সমন যায়। এই কারণে নোটিশ বোর্ডকেও কি করতে হয়, মানে জেলা জজ আদালতকেই এখানে প্রতিপক্ষ করে দেওয়া হয়। এখানে নোটিশ বোর্ডকে কেন উল্লেখ করা হয়, কারণ সমনটা নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয় তাই। এখানে দিং দ্বারা আরো আছে বোঝাচ্ছে, এখানে দিং দ্বারা আরো আছে, শুধু জরিনা না, জরিনার সাথে তার ছেলে মেয়েও থাকতে পারে তাই। এটা আদেশ হয় বিধি 17 মতে আরজি সংশোধনের প্রার্থনা। এখানে কি কি সমস্যা হয়েছে এখানে বর্ণনা দেওয়া হয়েছে, এবং কিভাবে আমি সংশোধন চাচ্ছি সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। তাহলে এখানে বলে দেওয়া হয়েছে মামলার কি প্রবলেম, এবং এখানে কিভাবে আমি সেটার সলভ চাচ্ছি, এই কয়েকটা পয়েন্টে। আপনারা অন্য দিতে পারেন, এভাবে দিতে পারেন। অতএব এভাবে আমাকে আরজি সংশোধন এর দরখাস্তটি মঞ্জুর করতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয় বলে শেষ করলাম। এরপরে যেহেতু এটি একটি দরখাস্ত, দরখাস্ততে কিন্তু সত্যপাঠ চলে না, কি চলে? হলফনামা। তাহলে হলফনামা জরিনা নিজের বিস্তারিত বলবে, এবং তিনি হলফপূর্বক এই কথাগুলো বলবে। হলফনামা কি জিনিস আগে আমরা জেনেছি অন্যান্য ড্রাফটিং এর ক্ষেত্রে। হলফকারীর স্বাক্ষর থাকবে, যেই দিনকে আপনি পরীক্ষা দিবেন ওই পরীক্ষার ডেটটা এখানে বসিয়ে দিবেন, মানে যেই দিন পরীক্ষা সেই দিনই ডেট। এবং হলফকারী আমার পরিচিত, তিনি আমার সামনে অত্র হলফনামায় তার নিজ নাম স্বাক্ষর করলে আমি তা শনাক্ত করলাম, এটা বলবে অ্যাডভোকেট। এবং এই পাশে হলফকারী পরিচালনাকারী কর্মকর্তার স্বাক্ষর ও সিল থাকবে। অদ্য তারিখ, এই তারিখটা দিবেন যেই তারিখে আপনার পরীক্ষা হচ্ছে সেই তারিখে।
সময় উল্লেখ করবেন 10, 11টা বা সর্বোচ্চ 12টা। 12টার পরে হলফ নেওয়া হয় না সাধারণত কোর্টে। তাহলে 10, 11টা বা 12টা। 11টা সবচেয়ে সেফ টাইম, 10টা সর্বনিম্ন টাইম, 11টা দিলে সবচেয়ে সেফ হয়। 10টাও দিতে পারে, সমস্যা নেই, কিন্তু 12টার পরে একটা যদি দেন বা 9টা দেন, তাহলে 9টা হলে আদালত তো শুরু হয় না 9টায়। আর 12 মানে একটা দিলে ওই সময় আদালত বসে যায়, আদালত কার্যক্রম শুরু হয়ে যায়, ওই সময় হলফ চলে না। তাহলে আদালত বসার আগে হলফ সেরে আদালতে মামলাটা আসবে, তারপরে শুনানি হবে। এত ঘটিকায় হলফকারী আমার সামনে অত্র হলফনামায় তার নিজ নাম স্বাক্ষর করলেন। তাহলে এখানে অ্যাডভোকেট থাকেন, হলফকারী যে স্বাক্ষর করলেন কার সামনে করেন? হলফ গ্রহণকারী কর্মকর্তার সামনে, মানে আদালতের শিরস্তাদারের সামনে। এটাই হচ্ছে হলফনামা। এরপরে আমরা একটা মামলা খারিজ হয়ে গেছে, সেটাকে কি করব? রিভাইভ করব, পুনর্বহাল করব। আদালতের নাম দিব, মামলা নাম্বার দিব, কারণ দরখাস্ত মামলা অনেক আগে হয়ে গেছে। এখানে দরখাস্তকারী বা বাদী, বাদী দরখাস্ত করছে এবং প্রতিপক্ষ বিবাদী। এখানে আদেশ নয়, বিধি 9 ক অনুসারে খারিজ মামলা রদরহিত চাচ্ছি, মানে পুনরায় বহাল চাচ্ছি, রিভাইভ চাচ্ছি। তাহলে কি ঘটনাতে কি হয় সেগুলো বর্ণনা দিয়ে দেবো। কত তারিখে, এই যে এখানে 3 নম্বর পয়েন্টে ফাঁকা রেখেছি। তাহলে এই তারিখটা আপনি কোন তারিখ দিবেন? পরীক্ষার যে তারিখ সেই তারিখ দিবেন না, সে পরীক্ষা থেকে অন্তত 1 সপ্তাহ আগের তারিখ দিবেন। কারণ দরখাস্ত করার 1 সপ্তাহ আগে খারিজ হয়েছে, এটা অন্তত আপনাকে তো বলতে হবে। যেদিন দরখাস্ত করছেন সেদিনই খারিজ হয়েছে তা না। তাহলে খারিজ আগে হয়েছে, আপনি পরে পুনর্বহালে দরখাস্ত করছেন। এই কারণে এই ডেটটা অন্তত 1 সপ্তাহ, 2 সপ্তাহ আগের বা 1 মাসের মধ্যে ডেট রাখবেন। 1 সপ্তাহ আগে দিলে সবচেয়ে বেটার হয়। তারপরে এই বর্ণনাগুলো হুবহু হবে। আর মামলাতে যদি একটা পরিস্থিতি দিয়ে দেয় যে এই কারণে এই হচ্ছে, উ, এখানে বাদীর নাম দিয়ে দিল ক, এত তারিখে মামলাটি খারিজ হয়, খারিজের তারিখ যদি দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, তাহলে এখানে কিন্তু আপনি বানিয়ে 1 সপ্তাহ আগে তারিখ দিতে পারবেন না পরীক্ষার। এখানে যেই তারিখে খারিজ হয় ওই প্রশ্ন থেকে খারিজের তারিখটা আপনাকে এখানে বসাতে হবে। তারপরে যে বর্ণনা একই, হলফনামা আপনি দেখছেন একই। এরপরে রায়ের পূর্বে ক্রোকের যে বিষয়টা, এটা আমরা আদেশ 38 বিধি 6 মতে দরখাস্ত করব। এখানে মামলায় যদি বলা থাকে, সিচুয়েশন দিয়ে দেয় যে অমুক ব্যক্তি অমুক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে, এই মামলা এত তারিখে সে জানতে পারে যে তার যে একমাত্র সম্পত্তি সেটা বিক্রয় করে দিচ্ছে, তাই তার যে মানি শুটের মামলার ডিক্রিটা অকার্যকর হয়ে যেতে পারে। তো সেটা নিশ্চিত করার জন্য তিনি কি করতে পারেন, তখন আপনার এটা আসবে। তাহলে একটা প্রবলেমেটিক প্রশ্ন দিল, সেটার সলিউশন চাইতে পারে 5 নম্বর, এবং সেই সাথে একটা আর্জি যুক্ত করে দিয়ে আরো 10 নম্বরের প্রশ্ন আসতে পারে। গত বছরে আরজি 7 বা 8 নম্বরের জন্য এসেছে। তো এখানে আপনাদের যদি 7 বা 8 আসে বা 10 আসলেও এই দরখাস্ত মোসাবিদা দিয়ে দিলেই হয়ে গেল, মানে বেশি লেখার দরকার নাই। অল্প লিখবেন, টু দা পয়েন্ট লিখবেন, তাহলেই আরজিতে আপনি ভালো নাম্বার পাবেন। 10-এর মধ্যে 10 পাওয়ার দরকার নেই, 8-9 পেলেই যথেষ্ট। তাহলে এখানে শুনানির জন্য দিন ধার্য, এগুলো যখন আগামী কথাটা বলবেন, তাহলে আপনি কি করবেন? যেই দিনকে পরীক্ষা দিবেন তার 1 সপ্তাহ পরের দিবেন ডেট। এখানে দেখেন সম্পত্তি তফসিল দিতে হবে, কারণ কোন তফসিল সে বিক্রয় করে দিতে চাচ্ছে সেটা তো আপনাকে দিতে হবে। তফসিলে কি কি থাকে? জেলার নাম, থানার নাম, মৌজার নাম, এগুলো থাকে। এখন আপনি যদি সম্পত্তির তফসিল বানিয়ে না দিতে পারেন, তাহলে আপনি জেলা ডট ডট দিয়ে দিবেন, থানা ডট ডট দিয়ে দিবেন, মৌজা ডট ডট দিয়ে দিবেন, জেল নং ডট ডট দিয়ে দিবেন, আরএস খতিয়ান নং, তারপর ডট ডট দিয়ে দিবেন। মানে কি কি থাকে একটা তফসিলে সেটা দিয়ে দিলেন। তারপর হালদাগ, তারপর ডট ডট দিয়ে দিলেন, মানে এই 200 লেখা দরকার নেই, 247 লেখা দরকার। জমি প্রকৃতি, এটা বাড়ি লিখে দিতে পারেন বা ভিটা লিখে দিতে পারেন বা ধানি লিখে দিতে পারেন বা পুকুর লিখে দিতে পারেন। জমির পরিমাণ উল্লেখ করে দিলেন। প্রশ্নে যদি উল্লেখ করা থাকে, তফসিল যদি উল্লেখ করা থাকে যে অমুক জেলার অমুক থানার অমুক মৌজার, তাহলে আপনাকে ওইটাই উল্লেখ করতে হবে এখানে। আর যদি প্রশ্নে উল্লেখ করা থাকে তাহলে আর ডট ডট দিলে হবে না। বললো চট্টগ্রাম জেলার ডাবল মোরিং মৌজার, বা থানার নাম উল্লেখ করে দিল এই থানার ডাবল মোরিং মৌজার, বা রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রামপুর
মৌজার, তাহলে আপনাকে জেলা রাজশাহী, থানা বোয়ালিয়া, রামপুর মৌজাটা উল্লেখ করতেই হবে। আর প্রশ্নে উল্লেখ করা আছে, আপনি ডট ডট দিয়ে পার করে গেলে তো হবে না। তার মানে যিনি পরীক্ষার প্রশ্নের উত্তর দেখবেন, পরীক্ষার খাতা দেখবেন, তিনি বুঝতে পারবেন আপনি বুঝেন না এগুলো। যখন প্রশ্নের উল্লেখ নাই তখন আপনি ডট ডট দিয়ে পার করে দিলেন অথবা বানিয়ে আপনি দিলেন ইচ্ছা মতন। তবে হ্যাঁ, আরেকটা বিষয়, উপরে উপরে আদালতের নাম লিখলেন রাজশাহী, কিন্তু তফসিলে যে আবার সম্পত্তি লিখলেন চট্টগ্রামের, তাহলে হবে? হবে না, কারণ যেখানকার সম্পত্তি সেই আদালতেই তো মামলা হবে। তাই উপরে যদি রাজশাহী লিখে নিচে রাজশাহী আসবে, উপরে যদি খুলনা লেখেন নিচেও কিন্তু তফসিলও খুলনার দিতে হবে। তারপরে হলফনামা, হলফনামা কেমন সেটা তো আগে দেখালাম। এরপরে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত। অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করতে হয় একটা মামলার আন্ডারে, তার মানে এটাও একটা দরখাস্ত বা পিটিশন। তো এখানে আপনি কোর্টের নামের পরে মামলা নাম্বার উল্লেখ করতে হবে, এখানে ফাঁকা রাখার প্রয়োজন নাই। আদেশ 39, বিধি 1 ও 2, এবং আমরা এখানে 151 ধারা যুক্ত করে দিব। তার মানে এখানে আদালতের হাতটা একটু লম্বা করার জন্য অনুরোধ করব, সহজাত ক্ষমতা প্রয়োগের কথা বলবো। তো এখানে কি ঘটনা, এটা পড়লেই খুব সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় উল্লেখ করা আছে। একটা তারিখের কথা বলা হচ্ছে, গত এত তারিখে ঝামেলা করছে। তো এই যে গত তারিখ 22 সালে তারিখ দিয়ে রেখেছি আমি, তাহলে আপনারা 25 সালে পরীক্ষা দিবেন। তাহলে কি করবেন? মনে করেন আপনাদের পরীক্ষা জুন মাসের 26 তারিখে হলো, সে ফর এক্সাম্পল, বা জুলাই মাসের 26 তারিখে হলো। আমি ধারণা করছি জুলাইয়ের 26-এ হতে পারে আপনাদের। তো জুলাইয়ের 26 তারিখে যদি আপনাদের পরীক্ষা হয়, তাহলে আপনি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের মানে একটা ডেট দিবেন। তার মানে পরীক্ষার 1 সপ্তাহ আগে ডেট দিবেন, যে 1 সপ্তাহ আগে তারা আমাকে এরকম জোর জবরদস্তি করছে, তাই মামলা এই অস্থায়ী নিষেধাজ্ঞা চাচ্ছে। তার মানে রিসেন্ট ঘটনা দেখাতে হবে। বেশি দূরে ঘটনা দেখালে আবার কিন্তু আদালত শুনবে না। তো এখানে 4টা মাত্র স্যাম্পল দেখালাম দরখাস্তের। আশা করি বেসিক যে স্ট্রাকচার একটা দরখাস্ত মুসাবিদার সেটা বুঝে গেছেন, কিভাবে উপস্থাপন করতে হবে, কোন ভুল করা যাবে না সেগুলো। এছাড়া আমার চ্যানেলে কিন্তু এই জাস্ট সিভিল এবং ক্রিমিনাল ড্রাফটিং বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিওই আছে। সেখানে সকল সিভিল ড্রাফটিং এবং সকল ক্রিমিনাল ড্রাফটিং নিয়ে আলোচনা করা হয়েছে, এসআর অ্যাক্ট, সিপিসি, সিআরপিসি সবকিছুই। তো সেটা আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন, লিংক দেওয়া আছে পিডিএফ এর মধ্যে। আশা করি, না থাকলে বলবেন, আমি সেটা খুঁজে না পেলে আমি লিংক দিয়ে দিব গ্রুপে। আর আজকে ক্লাসের কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, প্রশ্ন না করলে ক্লাসটি শেষ করি। আর আপনারা যারা ক্লাসে আছেন তাদের কাছে আমি মতামত জানতে চাচ্ছি। যেহেতু আমি এই যে রমজান মাসে আপনাদের আলাদা রুটিন দিইনি, জাস্ট বলে দিচ্ছি নেক্সট ক্লাস কবে হবে, কয়টায় হবে। তো সাধারণত আমি বৃহস্পতিবার ক্লাস নিচ্ছি 9টাতে। গতদিন 9:30 মেবি নিয়েছিলাম। তো 9টাতে ক্লাস নিব, কারণ একটু লং ক্লাস হলেও যেন আমাদের ডিলে না হয়। কারণ বেশি রাত হয়ে গেলে, ঘুমাতে দেরি হলে আবার আপনারা সেরে খেতে উঠতে পারবেন না, এটা একটা প্রবলেম। এই কারণে 9টায় রেখেছি। এখন বলেন যে এই যে সাবজেক্ট শেষ হয়ে গেল, আপনাদের পরীক্ষা নিচ্ছে না, এই রমজান মাসে লিখিত ব্যাচে পরীক্ষা নিব কিনা এটা সম্পর্কে মতামত দিবেন। আর আমি 2 দিনের মধ্যে চেষ্টা করছি যে পরীক্ষাটা নেওয়া আছে সেটা রেজাল্ট দিয়ে দেওয়ার। আমি অলরেডি এমসিকিউ ব্যাচের যে পরীক্ষা নিয়েছিলাম সেটা রেজাল্ট দিয়ে দিয়েছি, লিখিত দিয়ে দিব। রমজান মাস আমারও এনার্জির একটা ঘাটতি হয় বোঝেন, তাই খাতা দেখতে সময় লাগে যথেষ্ট। তারপরে আমি খাতাগুলো ডাউনলোড করে রাখছি, সেগুলো খাতা দেখে আমি দিয়ে দেবো আশা করছি। তো আপনারা ক্লাস শেষে যারা অন্তত ক্লাসে আছেন বা ক্লাসে যারা নাই, এই ভিডিওটা দেখবেন যখন ইউটিউবে, তখন আপনাদের যদি মনে হয় যে পরীক্ষা নেওয়ার দরকার আছে রমজান মাসে, তাহলে পরীক্ষা নেন, অথবা নেওয়ার দরকার নেই মন্তব্য করবেন। আর কারো যদি প্রশ্ন থাকে মেসেজ করে দিবেন, আমি দিনে প্রয়োজনে তাকে উত্তর দিয়ে দেবো। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।